আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা ভালো আছো আশা করছি। তোমাদের সাথে শুরু করব বাংলা লেকচার মাস্টার ক্লাস 2। একটু খেয়াল করো। বাংলা মাস্টার ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের 2 আলোচনা করব আমরা। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রগুলো আলাদা আলাদা সিকোয়েন্সে হবে, এটা তোমরা জানো। তো 2-এ আছে হচ্ছে ধ্বনি পরিবর্তন এবং হচ্ছে সন্ধি। আমরা দুখানি দেখো 3টা করে স্টার করছি। এটার কারণ হচ্ছে এটার গুরুত্ব বেশি, সোজা কথা। এবং অ্যাডমিশনের এমন কোনো পরীক্ষা নাই যেখানে ধ্বনি পরিবর্তন এবং সন্ধি থেকে প্রশ্ন হয় না। ঠিক আছে? অর্থাৎ দুইটা মিলে প্রশ্ন হবেই, কমপক্ষে দুইটা থেকে একটা প্রশ্ন হয়। আর ধ্বনি পরিবর্তন বলতে পারো যে এটা এমন টপিক, মানে রেগুলার একটা সিস্টেম তৈরি হয়ে হয়ে গেছে, এখান থেকে প্রশ্ন হতেই হবে, হচ্ছেই, ওই রকমের আর কি। হ্যাঁ, তো দেখো, আমরা একটু দেখি কি অবস্থা। রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার আসছে হচ্ছে 20-21-এ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 20-21-এ, 18-19-এ ডিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে আসছে বেশ আগে 8-9 সেশনে, এর আগেও আসছে। তো দেখো, আমরা ধ্বনি পরিবর্তনটা নিয়ে একটু কথা বলি। প্রশ্ন হচ্ছে ধ্বনি পরিবর্তন আসলে কি। আমরা আগে এটা একটু বুঝে নিই যে ধ্বনি পরিবর্তন বলতে আসলে কি বোঝায়। ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে, সোজা কথা, তুমি যদি কথাটাকে ভাঙো তাহলে হবে ধ্বনির পরিবর্তন। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে অনেক সময় আমরা আঞ্চলিকতার প্রভাবে হোক, অথবা শব্দটা কিভাবে গঠন হলো সেটা না জানার কারণেই হোক, আমরা একটা শব্দকে আমাদের মতো করে উচ্চারণ করে ফেলি, এবং এতে করে প্রমিত যে উচ্চারণটা আছে, যেটা হওয়ার কথা সেটা না হয়ে ভিন্ন কিছু একটা উচ্চারিত হয়। সোজা কথা, অর্থাৎ একটা ধ্বনিকে আমরা পরিবর্তন করে ফেলি। স্বরধ্বনিকেও করি, ব্যঞ্জন ধ্বনিকেও করি, অথবা নতুন কোনো ধ্বনি নিয়ে আসি, অথবা কোনো ধ্বনিকে আমরা বাদ দিয়ে দিই। পরিবর্তন তো বিভিন্ন ভাবে হতে পারে। যেটা আছে সেটার সাথে নতুন কিছু যুক্ত করে অন্যরকম করলাম, যেটা আছে সেখান থেকে কিছু একটা বাদ দিয়ে অন্যরকম করলাম, অথবা একটা জায়গায় আরেকটা নিয়ে আসলাম। এইভাবে আমরা পরিবর্তনটা করি। এটা আঞ্চলিকতার দোষে হয়। আর আরেকটা বড় কারণ হচ্ছে শব্দের গঠন সম্পর্কে না জানা। যেমন ধরো, কথাটা যে অত্যন্ত, এটা আমি অনেক বড় বড় মানুষকে দেখছি, তারা অত্যন্ত বোঝে না, তারা বলে অত্যন্ত। এবং অত্যন্ত তো বলেই, এবং লেখার সময় সে লেখে অত্যন্ত। কেউ যদি বলার সময় একটা বলে, ভুলভাল বলুক, আমরা ধরে নিতে পারি আঞ্চলিকতার প্রভাবে বলে, কিন্তু লেখার সময় তো আমরা সবাই প্রমিত বাংলাটা লিখি। তো লেখার সময়ও যদি সে ওইটাই লিখে, তাহলে বুঝতে হবে রোগ অনেক গভীরে, ব্রেন পর্যন্ত ছড়াইছে। তো এই যে অত্যন্ত কথাকে অত্যন্ত বলা, অনেক বিজ্ঞ মানুষকে আমি লিখতে দেখছি এটা। তার থেকেও ভয়ঙ্কর, আমি প্রচুর খাতা কাটছি এক সময় আগে, যখন দেখতাম, বা আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি দেখছি যে অধ্যয়ন এই কথাটা বা অধ্যবসায় এই কথাটা লেখার সময় অধ্যয়ন লিখতেছে, বিশেষ করে অধ্যাবসায় লিখতেছে। কথাটা হবে অধ্যবসায়। এবং আমাকে তোমরা যারা শুনছো, এখানে একটা বড় অংশ আছো আমি জানি, যারা অধ্যবসায় এই কথাটাকে অধ্যাবসায় এরকম লিখো। তো এটা কেন হয় এই ভুলটা? ভুলটা হয় তুমি শব্দের গঠন সম্পর্কে সঠিক ধারণা রাখো না। শব্দটা যে অধ্যবসায় সেটাকে তুমি সিরিয়াসলি নেওই নেই। শব্দটা যে অধ্যয়ন, এটাকে তুমি সিরিয়াসলি দেখোই নি। তুমি তোমার মতো করে অধ্যয়ন বলছো, অত্যন্ত বলছো, অধ্যাবসায় বলছো, হুদাই, কোনো কারণ নেই। একটু সিরিয়াসলি দেখলেই হইতো কথা। এমন না যে তুমি অধ্যবসায় উচ্চারণ করতে পারো না, তুমি পারো, তুমি নাও না সিরিয়াসলি। এটাই বিষয়। তো এই কাহিনীগুলো হচ্ছে সারা দেশে, আমাদের মধ্যে আমরা নিজে জানি না, এবং এই জন্য ভুল উচ্চারণগুলো করছি। আর সেটা আমাদের ভাষায় প্রদর্শিত হয়ে যাচ্ছে ওইভাবে। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে বিষয়টা? আশা করি ধরাই দিতে পারছি মূল কাহিনী। ওকে, এখন আসো, যদি ব্যাপারটাকে আর একটু ডিপ থেকে দেখি, এই আঞ্চলিকতার দোষ আরো কি কি সমস্যা আমাদের জন্য করতে পারে। যেমন ধরো, আমরা যখন উচ্চারণ করি, আমরা যখন কথা বলি, বিশেষ করে কিশোরগঞ্জ এলাকার ভাষায়, তারা কিন্তু রর জায়গায় ল যেখানে আছে, র এবং লর মধ্যে মারাত্মক লেভেলের ভেজাল করে। যেমন তোমার রেলগাড়ি, এটাকে তারা বলে হচ্ছে লেলগাড়ি। রেল লাইনকে তারা বলে হচ্ছে লেল লাইন। তো এটা তাদের আঞ্চলিকতার দোষ। আমাদের আঞ্চলিকতার দোষ আছে। আমার বাড়ি তুমি জানো ব্রাহ্মণবাড়িয়াতে। আমাদের 64 জেলায় মিনিমাম প্রধান এবং উপপ্রধান মিলে 64 লেভেলের আঞ্চলিকতা আছে। এটা খুব কমন জিনিস। আঞ্চলিকতা থাকতে হবে, এটা ভাষার অ্যাসেট। কিন্তু লেখার সময় তোমাকে প্রমিতটা লিখতে জানতে হবে। ওকে, তো চলো আমরা দেখি বিষয়টাকে। প্রথমত স্বরাগম। স্বরাগম, স্বরাগম কথাটাকে ভাঙো। স্বরাগম, স্বর মানে স্বর,
আর আগম কথাটাকে যদি ভাঙো তাহলে হলো আগমন, তাই না? আগমনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আগম। তাহলে কি দাঁড়াইলো বলো তো? দাঁড়াইলো হচ্ছে স্বরধ্বনির আগমন। স্বরধ্বনির আগমন। তো স্বরধ্বনির আগমন মানে হচ্ছে তুমি নতুন করে একটা স্বরধ্বনি নিয়ে আসতেছো, তাই না? তাহলে এই কথাটাকে আমরা ভাঙে ভাবে লিখতে পারি নতুন, নতুন স্বরধ্বনি আগমন বা যুক্ত হওয়া। নতুন স্বরধ্বনির আগমন বা যুক্ত হওয়া। আচ্ছা, এখন এই স্বরাগমটা আমরা একটু দেখে নিই। দেখো, যে কথাটা স্কুল, এটাকে যখন আঞ্চলিক উচ্চারণ অনেকে বলে স্কুল, বা আমরা খুব কম ভাবে বলি স্কুল। আবার কেউ কেউ তো স্কুলও বলে। আবার নানু, আমি যখন ঢাকায় চলে আসছি এলাকা থেকে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, পড়াশোনা করতেছি, বাড়িতে গেলে আমাকে তিনটা অ্যাডভাইস করতো। আমার বন্ধু আছে রাসেল, সেও দেখতাম বলতো একই কথা, স্কুলে ঠিক মতো যাও, লাইন করো না, দল করো না। স্কুলে ঠিক মতো যাও মানে পড়াশোনা ঠিক মতো করবা, দল করো না মানে পলিটিক্স করো না, আর লাইন করো না মানে প্রেম করা যাবে না। তো আমি এসব বললে আমি বলতাম হ্যাঁ হ্যাঁ, আর মনে মনে ভাবতাম দুইটা উপদেশ এখানে পালন করতেছি আমি, আর একটা পালন করতেছি না, এটা সম্ভব না। ঠিক আছে? তো দেখো, তো এই যে স্কুল থেকে স্কুল, অতিরিক্ত একটা যুক্ত হওয়া, রঞ্জনা আমি আর আসবো না। তারপরে ওখানে তোমার দেখবা একটা এরকম একটা লিরিক আছে যে পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলা থেকে ঘুমিও, কবজির জোরে আমি পারবো না, রঞ্জনা আমি আর আসবো না। ওইখানে একটা কথা আছে, দাদা আমি এখনো স্কুলে পড়ি। দেখো, এটা ইন্ডিয়ান গান একটা। দাদা রঞ্জনা আমি আর আসবো না, সার্চ করলে চলে আসবে। দাদা আমি এখনো স্কুলে পড়ি, কবজির জোরে আমি পারবো না। ওকে, একটা কিশোর বয়সী প্রেমিকের আত্মকথন, বুঝছো? তাহলে আমরা স্কুল কথাটা অতিরিক্ত ব্যবহার করছি একটা নিয়ে আসে। এখন খেয়াল করো তো, যখন তুমি বলছো স্কুল, আর সেটাকে যখন তুমি বলছো স্কুল, তাহলে একটা অতিরিক্ত যুক্ত হচ্ছে। অতিরিক্ত কোথায় যুক্ত হচ্ছে? অতিরিক্ত একটা শুরুতে যুক্ত হচ্ছে। যেহেতু সামনে একটা অতিরিক্ত যুক্ত করতেছে, এটার নাম আমরা দিয়েছি আদি স্বরাগম। আদি স্বরাগম মানে শুরুতে স্বরধ্বনির আগমন। আদি মানে শুরুতে, আদি শব্দের অর্থ শুরুতে, আদি স্বরাগম মানে শুরুতে স্বরধ্বনির আগমন। এই হচ্ছে কথা। এখন একই ঘটনা মাঝখানে ঘটতে পারে কি পারে না? পারে। এটার নাম মধ্য স্বরাগম। যেমন ধরো প্রীতি, ওখান থেকে প্রীতি। কেন প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, এই গান তোমরা সবাই শুনছো, আব্দুল করিমের গান, তাই না? আব্দুল করিমের সব গান সুন্দর, তোমরা চাইলে তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে। বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমি বলছি কিনা, ভাটির পুরুষ নামে একটা ডকুমেন্টারি আছে, নাম হচ্ছে ভাটির পুরুষ। এই ভাটির পুরুষ একটা ডকুমেন্টারি, তোমরা দেখবা, এটা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবনের উপরে তৈরি করা। বুঝতে পারছো? ভাটির পুরুষ নামে, ওনার বাড়ি যেহেতু ভাটি অঞ্চলে ছিল, এই জন্য আমরা কত জনপ্রিয় গান ওনার শুনি যেগুলো আমরা জানি না, এই ডকুমেন্টারি দেখলে বুঝতে পারবা। তো ওখানে কথা আছে যে কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। পিরিতি, পিরিতি, অতিরিক্ত একটা মাঝখানে ঢুকতেছে। দেখো, যবে তুমি বলছো প্রীতি, আর যখন তুমি বলছো পি রীতি, একটা অতিরিক্ত ঢুকে পড়ছে মাঝখানে। তো অতিরিক্ত মাঝখানে ঢোকার কারণ হচ্ছে তোমার আঞ্চলিকতার দোষ হয়ে গেছে প্রীতি। তো এটা হলো মধ্য স্বরাগম। এখন একই ঘটনা যদি শেষে ঘটে, তখন তার নাম হবে অন্তঃস্বরাগম। যেমন দিশ, দিশা। দেখো, দিশ, দিশা, খুব খেয়াল। আমি এখন আর দিশা খুঁজে পাই না, তো কথাটা কিন্তু ছিল মূলত দিশ, সেখান থেকে দিশা। তাহলে অতিরিক্ত যুক্ত হয়েছে কোথায়? শেষে। এটার নাম হচ্ছে অন্তঃস্বরাগম। তো অতিরিক্ত স্বরধ্বনি যদি শুরুতে আসে, তার নাম আদি স্বরাগম। যদি এই ঘটনা মাঝখানে ঘটে, তখন তারে বলা হয় মধ্যস্বরাগম। যদি এই ঘটনা শেষে ঘটে, তখন তারা বলে অন্তঃস্বরাগম। অন্ত মানে শেষে। এখন দেখো, স্টেশন শব্দটা স্টেশন, আদি স্বরাগমের উদাহরণ। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে, ঘড়ির কাঁটা, আমরা শুনেছি। তাহলে স্টেশন আর স্টেশন, কাহিনী কি করতেছে? অতিরিক্ত শুরুতে চলে আসতেছে, তাহলে আদি স্বরাগম। আবার ফিল্ম থেকে ফিল্ম, ফিল্ম
ফিল্ম একটা ল, তার সাথে একটা অতিরিক্ত ই যুক্ত হচ্ছে কোথায়? মাঝখানে। ফিল্ম থেকে ফিল্ম। তারপরে তোমার হচ্ছে বেঞ্চ থেকে বেঞ্চি, একটা অতিরিক্ত ই শেষে যুক্ত হচ্ছে, সুতরাং এটাও কি অন্তঃস্বরাগম। এখন মনে রাখো, এই স্বরাগমের বিপরীত প্রক্রিয়া হচ্ছে স্বরলোপ। যে স্বরাগম বোঝে সে স্বরলোপ বোঝে, যে স্বরাগম বোঝে না সে স্বরলোপ বোঝে না। যেমন দেখো, আমি একটা কথা বললাম সুবর্ণ, সেটা হয়ে গেছে স্বর্ণ। এখন সুবর্ণ যদি স্বর্ণ হয়, মাঝখান থেকে একটা কি লোপ পাইছে না, ব এবং অ। বুঝছো কথাটা? তো যদি এখানে স্বরধ্বনি লোপ পায় তখন তার নাম স্বরলোপ, আর যদি স্বরধ্বনি যুক্ত হয় তখন তার নাম স্বরাগম। এই একটা একটা রুলটা মাথায় রেখে দিবা। এরপরে আসো অপিনিহিতি, এটা সংজ্ঞা নির্ভর। পুরা পড়াটা, এই লেসনটাই হচ্ছে সংজ্ঞা নির্ভর পড়া। তুমি সংজ্ঞা বুঝলে বাকি বুঝবা। দেখো, পরের ইকার, এটা উকার দিয়েও হয়। পরের ইকার আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন আজি কথাটা যদি আইজ হয়, একটু খেয়াল করো, আজি, এটা হয়ে গেছে আইজ। এখন পরের ইকার আগে কিভাবে আসে মনে রাখবা, যত কার সব ব্যঞ্জনের পরে, আমি আবার বলি ভালো মতো শুনো, যত কার সব ব্যঞ্জনের পরে, যত কার সব ব্যঞ্জনের পরে। বুঝো না এই কথা? দেখো, সরল অঙ্ক করো। আমি বললাম পানি, এই পানি কথাকে ভাঙো। প যোগ অ যোগ অ যোগ দন্ত ন যোগ ই। পানি, পানি বললে আগে পান ন আসে, তারপরে আসে ই। তুমি দেখতেছো এখানে পানি দন্ত নর আগে, কিন্তু আসলে সে পরে পান ই। তাহলে আগে পান তারপরে ই। তুমি কি আগে ই বলো, পাইন বলো? পাইন তো বলো না, বলো তো পানি। তাহলে দেখো, এই হলো প, দুইটা অ মিললে একটা আ, তারপরে দন্তন্য, তারপরে রস্যই। এবার প, আতে আকার করে দাও, দন্তন্য বসাই দাও, রস্যইকে কার, ব্যাস হয়ে গেল পানি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যত কার সব ব্যঞ্জনের আগে। দেখতে হয়তো তুমি দেখতেছো পরে, কিন্তু আসলে সে ব্যঞ্জনের আগে। এখন তুমি যখন বলতেছো আজি, তো যখন বলতেছো আজি, আজি বললে আসলে রস্যইটা, এটা কোথায়? জ্বর পরে। যখন তুমি বলতেছো আইজ, এবার চলে আসছে আগে আইজ। পানি যদি পাইন হইতো আর কি, হ্যাঁ, তো এরকম আর কি। আজি কথার হয়ে গেছে আইজ, ডিপ জলের মতো আইজ ক্যা, দিমো হালকার উপরে ঝাপসা, তাইলে আইজ আর আজি। আজি বসন্তে মন দোলে, লিখেছেন কে? কি জানি, এইটা একটা কবিতা বিখ্যাত, ও সম্ভবত রবীন্দ্রনাথের। আচ্ছা, তাহলে দেখো, এখন একই কথা তুমি যখন চারি, এখান থেকে যখন চার বলো, হ্যাঁ চারি কথা, এখান থেকে চার, ঠিক কিভাবে মারিকে যখন মারি বলো, তুই আমি মারি ফেলাইছস, তখন যদি তুমি মারি বলো, অপিনিহিত, অর্থাৎ শেষের আগে পরে যে কার থাকে সেটা আগে চলে আসে। ঠিক একই কাহিনী যদি তুমি এটা দিয়ে করো, যেমন ধরো আমি বললাম সাধু, সেটা যদি হয় সাউদ, সাধু যদি কি হয় সাউদ, তাহলে খেয়াল কর সাধু, ধর পরে উ শেষে, আর যখন বলে সাউদ তাহলে উ আসতেছে আগে, তো অপিনিহিত উ দিয়ে হয়। এরপরে সরল সংগতি। আগে সঙ্গতিকতার অর্থটা বুঝো। মনে রাখো, এই সঙ্গতি শব্দের অর্থ হচ্ছে মিল। সঙ্গতি মানে মিল, কাছাকাছি আসা। তাহলে স্বরসঙ্গতি মানে স্বরধ্বনির মিল বা স্বরধ্বনির কাছাকাছি আসা। ব্যাপারটা কেমন একটু খেয়াল করে বুঝো। একটা স্বরধ্বনি আরেকটা ধ্বনিকে টানবে, নিজের মতো করে বানানোর চেষ্টা করবে, এবং যাকে টানবে সে পরিবর্তিত হয়ে কিছুটা কাছাকাছি চলে যাবে। তাহলে স্বরধ্বনি যদি স্বরধ্বনির কাছাকাছি যায়, স্বরধ্বনি যদি স্বরধ্বনির ক্লোজ হইতে চেষ্টা করে, তখন তারা স্বরসঙ্গতি বলে। স্বরসঙ্গতি কেমন একটু খেয়াল করে দেখি, হ্যাঁ। প্রগত, আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর, খুব খেয়াল করো। প্রগত, আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর। আদি শব্দের অর্থ শুরু, অন্ত শব্দের অর্থ শেষ। মানে আমি যদি আদিকে বলি প্রথম স্বর, অন্তঃস্বরকে যদি বলি দ্বিতীয় স্বর। এখন আদিস্বর অনুযায়ী যদি অন্তঃস্বর পরিবর্তিত হয়, তাহলে আদিস্বরের শক্তি বেশি, মানে আমি এটাকে বললাম প্লাস। অন্তঃস্বরের শক্তি কম, তাহলে এটাকে বললাম মাইনাস। এটা প্লাস মাইনাস শুধু বোঝানোর জন্য বলছি, আমার ভুল বুঝো না। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর, আদিস্বরের শক্তি বেশি, অন্তঃস্বরের শক্তি কম। এখন আসো মুলা, মুলু, তুলা, তুলু। আমি বিষয়টা একটু লিখে দিই, ওই পাশে দেখো। যখন বললাম মুলা,
তখন আদি স্বর মানে মর সাথে প্রথমে আছে হ্রস্ব উ, অন্তঃস্বর কি আছে আ। আচ্ছা, এই কথাটাকে যখন আমি বললাম মূল, তাহলে আদি স্বর যা ছিল তাই আছে হ্রস্ব উ। এখন অন্তঃস্বর কি ছিল আ ছিল, আটা পরিবর্তিত হয়ে কি হয়েছে ও হয়েছে। তাহলে উ এবং ও এরা তো কাছাকাছি, ঠিক কিনা? উ এবং আ যতটা কাছে, উ এবং ও তার থেকে বেশি কাছে। বোঝা গেছে কথা? তো আদিস্বর যেটা ছিল সেটা হ্রস্ব উ, সেটা আগের মতো রয়ে গেছে, অন্তঃস্বর তার কাছাকাছি আসছে। একই ঘটনা তোলা এবং তুলোতে হয়েছে। এখন পরাগততে অন্তঃস্বর যে আদিস্বর, অর্থাৎ এখানে অন্তঃস্বরটা প্লাস আদিস্বরটা মাইনাস, দেশি কথা হয়ে গেছে দিশি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরলের কথা, এ হলো গিয়ে দেশি, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে দিশি। এখন এখানে কে প্লাস অন্তঃস্বর প্লাস কে মাইনাস আদিস্বর মাইনাস। আচ্ছা, আদিস্বর এখানে কি ছিল, আদিস্বর এখানে হচ্ছে এ ছিল, অন্তঃস্বরে কি ছিল ই ছিল। আচ্ছা, যখন তুমি দিশি বলছো তখন আদিস্বরে কি আসছে হ্রস্ব ই, অন্তঃস্বরে কি আসছে হ্রস্ব ই। তাহলে কি ঘটনা কি ঘটছে, ঘটনা হয়েছে যেটা এখানে অন্তঃস্বর ছিল হ্রস্ব ই, সেটা আদিস্বর এ ওরেটাই না নিজের মতো করে ফেলাইছে, অর্থাৎ দুটি হ্রস্ব ই হয়ে গেছে। এর মানে এখানে যেটা অন্তঃস্বর ছিল শেষেরটা তার পাওয়ার অনেক বেশি। আচ্ছা, মধ্যগত খেয়াল করো, আদি এবং অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর চেঞ্জ হয়ে হয়ে যাবে, অর্থাৎ এখানে আদি স্বর আর অন্তঃস্বর চেঞ্জ করবে মধ্যস্বরকে। এর মানে হচ্ছে এখানে আদি স্বরটা প্লাস, অন্তঃস্বরটা প্লাস, মধ্যস্বরটা হচ্ছে মাইনাস। এর মধ্যস্বরের এখানে পাওয়ার নাই, সে চেঞ্জ হয়ে যাবে বাকিদের টানে। যেমন বিলাতি কথা যদি বিলিতি হয়, দেখো আমি বললাম বি লা তি, এখানে আদি স্বর কি হ্রস্ব ই, অন্তঃস্বর কি হ্রস্ব ই, মাঝখানে কে আছে, মাঝখানে আ আছে, দেখো বি লা তি। এখন এটা যখন বিলিতি হয় বিলিতি, তাহলে আদিস্বর রস্বই রয়ে গেছে, অন্তঃস্বর রস্বই রয়ে গেছে, মাঝখানেরটা যেটা আ ছিল ওটাও রস্বইতে রূপান্তরিত হয়েছে। তাহলে আদিস্বর আর অন্তঃস্বর শুরুরটা আর শেষেরটা মিলে মাঝখানেটাকে চেঞ্জ করছে, সে ছিল আ হয়ে গেছে ই। এই যে না মধ্যগত স্বরসঙ্গতি, বিলাতি বিলিতি। ঠিক এরকম একটা খুব জবরদস্ত উদাহরণ আছে, জিলাপি থেকে যদি জিলিপি হয়, এটা কই লিখবো, এখানেই লিখি না, দেখো জিলাপি যদি কি হয়ে যায় জিলিপি, এটা ইয়েতে বলে, পাবনা এলাকায় বলে, আমি বৃন্দাবন দাসের নাটকে শুনেছি, খুব সম্ভবত নাটকের নাম ঘোর। ওখানে সিদ্দিক কোন একটা কথায় কথায় কথাটা বলে, সে হচ্ছে মানুষ তারে পাম দেয়, সে সৌদি যাইতেছে, আইসার জন্য সে মেম্বার ইলেকশন করে, তারপরে সে পামে খুব ফুলে, ফুলে এলাকার ছেলে পেলে তার কাছে বিড়ি খাইতে চায় না কি সব খাইতে চায়। তখন সে বলছে যে দরকার হলে লালু পালের দোকান থেকে চিনিয়ালা জিলিপি কিনে নিয়ে আয়, নিষেধ করেছে কিডা, মানে দরকার হলে তুই লালু পালের দোকান থেকে চিনির জিলাপি কিনে নিয়ে আসা খা, তোর কেউ নিষেধ করে নাই। মানে পাম দিছে আর ফুলছে, বাপের জমি বেচছে, ওই টাকা দিয়ে সে সৌদি যাবে, আর পাবলিক তার পাম দিয়ে ইচ্ছা মতো ভাঙা খায়। ঘোর নাটকের নাম। তো দেখো জিলাপি জিলিপি, জিলাপি প্রথমে রস্বই, পশ্চাতেও কি রস্বই, লর পরে এখানে কি আছে, আছে হচ্ছে আ। তাহলে এখানে প্রথম স্বরটা রস্বই, অন্তঃস্বরটাও রস্বই, মাঝখানের স্বরটা কি আ। আচ্ছা, এখন যখন তুমি জিলিপি বলো, প্রথমটা রস্বই রয়ে গেছে, মাঝখানে রস্বই হয়ে গেছে, আর শেষ তো আগেই রস্বই ছিল, তাহলে ঘটনা কি ঘটাইলাম দেখো তো, ঘটাইলাম এই যে মধ্যস্বর আ সেটা ইতে রূপান্তরিত হয়েছে, বাকিরা যেমন ছিল তেমনই আছে। এর মানে কি, দুই পাশেরটা মিলে যদি মাঝখানেটাকে চেঞ্জ করে তখন তারে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। ওকে। আর অনন্য স্বরসঙ্গতি, অন্যান্য না, এটা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। অনন্য স্বরসঙ্গতি আদি এবং অন্ত দুটি পরিবর্তিত হবে, এখানে রাগারাগি আর কি মনে করো, হ্যাঁ, জামাই বউ ঝগড়া করছে, হ্যাঁ, এখন ধরো একজন আরেকজনকে সরি বলার কথা, তাই না, ঝগড়া মিটাইতে হলে যেটা করতে হবে কি করতে হবে, সরি বলতে হবে। কারণ না সেটা পরে, নিয়ম হলো ছেলের আগে সরি বলে মেয়েদেরকে কি করতে হয়, ম্যানেজ করতে হয়, কারণ মেয়েরা কখনো সরি বলে না, অন্যায় হইলেও বলে না, না হইলেও বলে না, ঠিক না? তো এখন খেয়াল করে দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করে এখানে, জামাইতে বউতে ঝগড়া হয়েছে, এখন যদি মনে করো দুইজন দুই দিক করে বসে থাকে এরকম, এটার নাম হলো গিয়া অনন্য স্বরসঙ্গতি, মানে দুজনে কি হয়ে যাবে, বাগড়া মেরা দিবে, অর্থাৎ আদি এবং অন্ত দুটাই পরিবর্তিত হয়ে যাবে, কেউ কারো চলি বলতেছে না। মানে কি দেখো, মোজা কথাটা হয়ে গেছে মোজো, আমি পরেরটাই লিখি, নিলে বুঝবা না।
দেখো এই যে মোজা হয়ে গেছে কি মুজো। আচ্ছা লুক হিয়ার, মোজা, মো প্রথম ধ্বনিটা হচ্ছে ও, যা শেষের ধ্বনিটা হচ্ছে আ। আর চেঞ্জ হওয়ার পরে কি হয়েছে, প্রথম ধ্বনিটা ছিল ও, হয়ে গেছে উ। আর শেষের ধ্বনিটা কি ছিল এখানে, আ, হয়ে গেছে কি ও। তাহলে এখানে ছিল ও এবং আ, এখানে হয়ে গেছে উ এবং ও। তাহলে যা ছিল তার কিছুই নাই, টোটালি চেঞ্জ। এটার নাম হচ্ছে তোমার অনন্য স্বরসঙ্গতি, সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা তিনটা জিনিস পাশাপাশি শিখবো: ধ্বনি বিপর্যয়, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি। এবং আমার অভিজ্ঞতা বলে যে এই জায়গাটার মধ্যে বড় ধরনের ভেজাল করো তোমরা। ভেজাল কেন করো সেটা আমি জানি, কারণ এগুলো কাছাকাছি তো, সবগুলাকে একরকম মনে হয়, এই জন্য আমি পাশাপাশি লিখছি। তোমরা এই হলুদ কথাগুলো একটু পড়ো তো, আমি একটু দূর থেকে দেখি হলুদ কথাগুলো কি। আমি যেখানে বুঝাই সেখানে বুঝবা, আমার আগে বা পিছিয়ে যাওয়ার দরকার নেই। একটু খেয়াল করো। আমরা বলছি ধ্বনি বিপর্যয় পরস্পর স্থান বিনিময়, বিষমীভবন দুটো সমবর্ণের একটির পরিবর্তন, ব্যঞ্জন বিকৃতি একটা ব্যঞ্জনের জায়গায় নতুন আরেকটি ব্যঞ্জন। তাহলে এখানে তিনটা কথা বলছি। বলছি পরস্পরের স্থান বিনিময় মানে হচ্ছে ধ্বনি বিপর্যয়, আর দুটো সমবর্ণের একটার পরিবর্তন মানে হচ্ছে বিষমীভবন, আর একটা ব্যঞ্জনের জায়গায় নতুন আরেকটা ব্যঞ্জন ঢুকে পড়লে তার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। মানে তুমি কিছু বোঝো নাই। এবার দেখো স্থান বিনিময় মানে কি। স্থান বিনিময় মানে হচ্ছে তোমার জায়গায় তোমার বন্ধু বসলো, আর বন্ধুর জায়গায় তুমি বসলা। তাইলে এখানে না নতুন কেউ আসছে তোমাদের মাঝখানে, না তোমরা কেউ একজন মাইনাস হইছো। তোমার জায়গায় বন্ধুরে বসাইছো, বন্ধুর জায়গায় তুমি বসছো, ব্যাস এটুকুই। এটা নাম স্থান বিনিময়। আচ্ছা, দুটো সমবর্ণের একটির পরিবর্তন। সমবর্ণ মানে হচ্ছে একই বর্ণ। সমবর্ণ মানে একই বর্ণ, অর্থাৎ দুইটা বর্ণ থাকবে সেম। খুব খেয়াল করবা, সমবর্ণ মানে কি বলছি, সমবর্ণ মানে হচ্ছে একই বর্ণ। তাহলে সমবর্ণ মানে যদি একই বর্ণ থাকবে তারপর একটার পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, একটা ব্যঞ্জনের জায়গায় আরেকটা নতুন ব্যঞ্জন আসবে, অর্থাৎ একটা ব্যঞ্জন থাকবে, সে চলে গিয়ে আরেকটা ব্যঞ্জন আসবে। অর্থাৎ এখানে নতুন বর্ণ আসতেছে, কিন্তু সমবর্ণ থাকাটা ইয়ে না, শর্ত না। সেটা কিরকম আসো দেখাচ্ছি। আমি যখন লাফকে ফাল বলি, দেখো কথাটা ছিল কি লাফ, কথাটা হয়ে গেছে কি ফাল। মানুষ বলে এত ফালাফালি করিস না। তাইলে এখানে প্রথমত ল, তারপরে আ, তারপরে ফ। আর এখানে কি হয়েছে, প্রথমত ফ, তারপরে আ, তারপরে ল। তাহলে এখানেও তো ল আর ফ ছিল, এখানেও তো ফ আর ল। এর মানে কি নতুন কেউ আসে নাই, নতুন কেউ যায় নাই, শুধু সামনেটা পিছনে, পিছনেরটা সামনে, এটুকুই। তো যদি কেউ আসবে না, কেউ লোপ পাবে না, কেউ নতুন যুক্ত হবে না, এরকম নতুন আসেও না, কেউ যায়ও না, খালি স্থান বিনিময় করে উলট পালট করে, তার নাম ধ্বনি বিপর্যয়। এখন দেখো, রিক্সা কথাটা যদি রিস্কা হয়, হ্যাঁ পুরান ঢাকায় বলে, তারা বলে হচ্ছে রিস্কা। দেখবা খেয়াল করবা, রিস্কা বলে। আবার কিছুর মধ্যে বলে লিস্কা, এটা রর জায়গায় ল বলে। হ্যাঁ, রাতা মোরগ মানে পুরুষ, মোরগটা রাতের বেলা, তো রাতের বেলা রান্না করে খাওয়া তো বুঝছো, রেল লাইন তো বুঝো, হেঁটে যাওয়া তো বুঝো। তো রাতা মোরগ রাতের বেলা রান্না করে খেয়ে রেল লাইন দিয়ে হেঁটে গেছে। এটাকে যদি কিশোরগঞ্জের ভাষা অনুবাদ করি তাহলে এমন হবে, লাতা মুরগা লাইট কালা লাইন দেখা রেল লাইন দিয়ে আটটা গেছে। বুঝো নাই? লাতা মুরগা লাইট কালা লাইন দেখা রেল লাইন দিয়ে আটটা গেছে, এটা তাদের ভাষা। আমি তাদের ভাষা ভালো পারি, কারণ আমার ভাষার সাথে তাদের মিল আছে। আমার ভাষাটা এরকমই, শুধু খালি আমরা রর জায়গায় লো বলি, আমরা বলবো এরকম বলবো আমরা যদি আমাদের ভাষায় বলি যে রাতামুগা রাইত কালা লাইন দেখায়া লাইন দিয়ে আটটা গেছে গা। এটা আমাদের ভাষা, আঞ্চলিকতা যদি অনুবাদ করে আর কি, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় যদি বলি। তো একটু খেয়াল করে দেখো, তো রিক্সা কথাটা রিস্কা হইছে, মাঝখানেরটা শেষে গেছে, শেষেরটা মাঝখানে আসছে, আর কিছুই করে না এখানে। অর্থাৎ তুমি যখন রিক্সা বলো, তুমি বলো র ক স, রিক্সা মানে র ক স। যখন বলো রিস্কা, তখন র স ক। তাহলে নতুন কেউ আসে নাই, নতুন কেউ যায় নাই,
যা ছিল তাই আছে, আগের মতোই আছে, কেবলমাত্র খালি স্থান বিনিময় করছে। ঠিক পিশাচ যদি পিচাস হয়, এটা আসছে পরীক্ষা অনেকবার, পিশাচ পিচাস সেম, তাহলে স্থান বিনিময় করলো। এখন বিষমী ভবন, এই তিনটে তো ব্যঞ্জনের পরিবর্তন, তাই না? আর বিষমী ভবনে দেখো, শরীর থেকে শরীর, লাল থেকে নাল। আচ্ছা ভাইয়া, আমি বলেছি দুটো সমবর্ণের একটা পরিবর্তন হবে। সমবর্ণ মানে কি? একই বর্ণ। আমি যখন শরীর বলি, শরীর, তালব্য স, র, র, তাই কিনা? দেখো ব্যঞ্জন গুলো যদি দেখাই, স্বর বাদ দিয়ে এখন ব্যঞ্জনের পরিবর্তন। এখন তুমি যখন সেটাকে সরিল বলতেছ, তাহলে তালব্য স, র, ল, খেয়াল করে দেখো, তালব্য স, র, ল। এখানে সমবর্ণ কি ছিল? সমবর্ণ ছিল এই যে দুটোই ছিল, বশূন্য র বা র। এখানে একটা সমবর্ণ মানে এই রটা কিসে রূপান্তরিত হয়েছে? লতে রূপান্তরিত হয়েছে। ঠিক এখানে লাল যখন নাল হয়ে যায়, আমি যখন বলি লাল, এখানে ল আছে আর ল আছে ব্যঞ্জন, ঠিক না? যখন তারে নাল বলি, তখন একটা ন হয় আর একটা ল থাকে, অর্থাৎ প্রথম লটা নতে রূপান্তরিত হয়েছে। তাহলে সমবর্ণ থাকতে হবে, একটা পরিবর্তন হওয়া লাগবে। এটার মূল শর্ত এটাই। বিষয় ভবনের মূল কন্ডিশন হচ্ছে অবশ্যই দুটো কি থাকতে হবে? সমবর্ণ, একই বর্ণ থাকা লাগবে, এবং সেটার একটা চেঞ্জ হয়ে যাবে। এখন ব্যঞ্জন বিকৃতির দিকে তাকাও। কবাট, কপাট, ধোবা, ধোপা, ধাইমা, দাইমা। খুব খেয়াল, খুব খেয়াল। বলছি একটি ব্যঞ্জনের জায়গায় আরেকটি নতুন ব্যঞ্জন আসবে। এখন আমি যখন কবাট বলি, এই কাহিনীটা কি হয় দেখো, খুব ভালো করে বুঝবা। কবাট, কপাট, কবাট, ক, ব, ট, এই হলো বর্ণ ক, ব, ট। আচ্ছা, যখন তুমি ক পাঠ বলো, তখন কি বলো? তখন বলো ক, প, ট। এর মানে কি? এর মানে হচ্ছে মাঝখানে যে বটা ছিল, সেটা পতে রূপান্তরিত হয়েছে। তাহলে দেখো তো, বিষমী ভবনেও এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতিতেও এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন। পার্থক্য কোথায়? পার্থক্য হলো, বিষমী ভবনে আগে সমবর্ণ থাকা হচ্ছে জরুরি, ব্যঞ্জন বিকৃতিতে সমবর্ণ থাকা জরুরি না। এটাই পার্থক্য। অর্থাৎ বিষমী ভবনেও ব্যঞ্জনের পরিবর্তনই হয়, তবে দুইটা একই বর্ণ থাকে, দুইবার থাকে, মানে একটা বর্ণ ডাবল হয় আর কি, হ্যাঁ। বাট এখানে দেখো ডাবল টাবল নাই, এখানে এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন আসে। তাহলে কথাটা কিরকম বলবো? বিষমী ভবনেও এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন ঢোকে, ব্যঞ্জন বিকৃতিতেও এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন ঢোকে। পার্থক্য হলো, বিষমী ভবনে প্রথমত ডাবল থাকা লাগে, ব্যঞ্জন বিকৃতিতে ডাবল থাকার দরকার নেই। এই আর কিছু না। ওকে ভাই? তারপরে আসো, আমরা সমীভবন নিয়ে একটু কথা বলবো। সমীভবনটা একটু ইন্টারেস্টিং আছে। তোমরা যদি এটা ধাতুর চ্যাপ্টার পড়ো তাহলে সহজে বুঝবা। আমি জানি না কতটুকু তোমরা পড়ছো বা পড়ো নাই। আমরা প্রকৃতি প্রত্যয় ধাতু তোমাদের আলোচনা করে দিব ইনশাল্লাহ। তো দেখো, জন্ম, সেখান থেকে জন্ম, কাঁদনা, এখান থেকে কান্না। আমরা কি লিখছি নিচে? আমরা বলছি যে দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। দুটি কি ধ্বনি? ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে কি করবে? অল্প বিস্তর সমতা লাভ করবে, অর্থাৎ কাছাকাছি আসবে। মানে তুমি কিছু বুঝো নাই। এখন দেখো, তুমি জন্ম বলছো, এখানে কি আছে? বর্গীয় জ, দন্তন্য ম। কিন্তু তুমি যখন সেটাকে জন্ম বলো, তখন কি হয়? তখন দেখো, বর্গীয় জ, ম, ম। এর মানে কি? এই মর প্রভাবে দন্তন্য চেঞ্জ হয়, মতে রূপান্তরিত হয়েছে। এবার বুঝছো? তাহলে কি বলছি? ভিন্ন ধ্বনি, অর্থাৎ দন্তন্য আর ম আলাদা ধ্বনি, দুটো তো এক জিনিস না। তারা সমতা লাভ করছে মানে কাছাকাছি হয়েছে। ক্লিয়ার এবার? ঠিক দেখো, কাঁদনা সেটা হয়ে গেছে কান্না। আরে পাগলা, এটা ধাতু হচ্ছে কাঁদ, তারপরে হচ্ছে না। কথাটা তো মূলত কাঁদনা, এটা তো আমরা সবাই জানি। কাঁদনা কথাটা মূলত হচ্ছে এটা, কাঁদনা। কারণ কাঁদ তো ধাতু, কিন্তু আমরা যখন বলার সময় সেটাকে কি বলি? আমরা বলি হচ্ছে কান্না। তাহলে তুমি কি ঘটাইছো এখানে? এখানে ছিল তোমার, এখানে কি ছিল? ছিল ক, দ, দন্তন্য। কিন্তু করার সময় কি করছো? ক, দন্তন্য, দন্তন্য, কান্না, দুটো দন্তন্য। তাহলে এখানে এই দটা কি করছে? দন্তন্যতে রূপান্তরিত হয়েছে। কার জন্য? এই যে সাথে ন আছে তার জন্য। এটা হচ্ছে সঙ্গ দোষে লোহা ভাসে। এবার বুঝছো? সঙ্গ দোষে কি হয়? লোহা। অন্য কালিতে লিখি তাহলে সহজে মনে থাকবে এই কথাটা, তাই না? সঙ্গ দোষে লোহা ভাসে।
এটা দিয়ে লিখি, সঙ্গ দোষে লোহা ভাসে, এর নাম সমীভবন। আচ্ছা, সমী সঙ্গদোষ। এরপরে অসমীকরণ। অনেক সময় দেখবা একই ব্যঞ্জনের দুইবার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য আমরা অতিরিক্ত স্বরধ্বনি টাইনে আনি। যেমন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটু যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। আচ্ছা, প্রথমটা তো গাপুস, পরেরটা হয়েছে গুপুস। যদি এমন হয়তো একটু যদি পাই অমনি ধরে গাপুস গাপুস খাই বলছে, একইভাবে বলছে না, গাপুস গুপুস। তার মানে অনেক সময় আগের স্বরটা পরের বার আর না বলে চেঞ্জ করি, নতুন স্বর আনি। ক্লিয়ার? একই রকমের উচ্চারণ ডাবল করি না, না করে অন্যভাবে করার চেষ্টা করি। যেমন টপ টপ না বলে বলি টপাটপ, ধপধপ না বলে বলি ধপাধপ, গপ গপ না বলে বলি গপাগপ। এটাই অসমীকরণ। মানে হচ্ছে আমরা যদি আহ, একটাই সোজা কথা, একই ধ্বনির পুনরাবৃত্তি ঠেকানোর জন্য অতিরিক্ত স্বরধ্বনির আগমন, তাহলে আমরা এখানে বলবো একই ধ্বনির পুনরাবৃত্তি রোধে অতিরিক্ত স্বরধ্বনির আগমন। যেমন দেখো, কথাটা হইতে পারতো ধপ ধপ, না হয় কি হয়েছে কথাটা ধপা ধপ। হইতে পারতো টপ টপ, না হয় হয়েছে টপাটপ। হইতে পারতো গপ গপ, না হয় হয়েছে গপাগপ। হইতে পারতো গাপুস গাপুস, না হয়েছে গাপুস গুপুস। লাইক দ্যাট। যদি গাপুস গুপুস হুবহু না, কিন্তু বোঝানোর জন্য বলছি আর কি, এগুলো একদম হুবহু, মাঝখানে অতিরিক্ত স্বরধ্বনি আসতেছে। তারপরে দেখো দ্বিতীয় ব্যঞ্জন, দ্বিতীয় শব্দের তো ডাবল। এখন দ্বিতীয় ব্যঞ্জন যদি পরীক্ষায় আসে, তোমাকে হতে পারে নির্ণয় করার জন্য বলবে না, বলবে যে আমরা সাধারণত আমাদের ভাষায় দ্বিতীয় ব্যঞ্জন কেন করি, এই প্রশ্নটা তোমার করতে পারে। আমরা আমাদের ভাষায় দ্বিতীয় ব্যঞ্জনের যে ঘটনাটা ঘটাই, কেন ঘটাই, এই প্রশ্নটা হতে পারে। কেন ঘটাই? সহজ কথার উত্তর হচ্ছে আহ অর্থকে জোর দেওয়ার জন্য। অর্থকে কি করার জন্য? জোর দেওয়ার জন্য। অর্থকে জোর দেবার জন্য আমরা এটা করি। যেমন পাকা পাক্কা, সকাল সকাল। এখন ধরো তুমি শাড়ি কিনতে গেছো, কত হাত? 14 হাত। তারা তুমি আবার জিজ্ঞেস করলা 14 হাত হবে তো? তারপর কি বলেন স্যার, পাক্কা 14 হাত। পাক্কা 14 হাত মানে 1 ইঞ্চি কম হওয়ার চান্স নাই, বেশি হইতে পারে। তাহলে পাকা কথাটা পাক্কা। আচ্ছা, তার সাথে আলাপ হয়েছে বলে হ্যাঁ, ফাইনাল করছো, হ্যাঁ একদম পাক্কা। পাক্কা মানে আর কোনো কথা এখানে হবে না, যা হয়েছে ফাইনাল ফাইনাল। ওকে, ফুল এন্ড ফাইনাল। ঠিক ওরকম। তো পাকা পাকা, সকাল সকাল, সকাল সকাল মানে একদম আগে আগে, একদম দেরি করা যাবে না। সকাল সকাল মনে থাকবে। তাহলে যদি অতিরিক্ত ব্যঞ্জন আসি আর কি, পাকার মধ্যে আরেকটা ক, সকালের মধ্যে আরেকটা ক, এই বড় থেকে বড্ড, বড় আঘাত লেগেছে মনে, বড্ড আঘাত লেগেছে মনে, তাহলে কি করলাম? ডাবল মেরে দিলাম। বুঝছো? তারপরে দেখো ব্যঞ্জন চ্যুতি, এটা তো পোলাপান দেখলে খুশি হবে। খুশি হবে কেন? কারণ যে কথা আগে ছিল বউ দিদি, সেটা হয়ে গেছে বৌদি। এখন আমার এক দুষ্ট ছাত্র বলছিল, ভাইয়া যদি আর একটু খসানো যাইতো তাহলে ভালো হইতো। মানে যে কথাটা বউ দিদি, ওটার শেষের দিক থেকে একটা ব্যঞ্জন চ্যুত হয়েছে। চ্যুত হওয়া মানে খসে পড়া, টিকটিকির লেজের মতো অনেকটা। বুঝছো? তো বউ দিদি মানে বড় ভাইয়ের বউ, হিন্দু ধর্মে বৌদি বলে না, ওটা। তো বউ দিদি হয়ে গেছে কি বৌদি, একটা দিক খসে গেছে। আবার যদি খসে, তাহলে বৌদি কি হয়ে যাবে? বউ হয়ে যাবে। আমি সব সময় দোয়া করে যেন না হয়, এটা হওয়া তো ভালো কাজ না। তো দেখো, এই বউ দিদি যখন হইল বউ দিদি, সেটা হয়ে গেছে কি বৌদি। তাহলে অতিরিক্ত একটা দি খসছে।
তাহলে ব্যঞ্জন চ্যুত হইছে। ঠিক একই রকম বড় দাদা হয়ে গেছে কি বড়দা, যদিও এটা চট্টগ্রামে বদ্দা। সে পর্যন্ত আমরা না গেলাম। বড় দাদা অর্থাৎ একটা দা এখানে খসে বড়দা হয়েছে। আচ্ছা, যদি এমন হয় দেখো, আমি তোমাদের অফলাইন হলে প্রশ্নটা করতাম বা ইন্টারেক্টিভে থাকলে, এই ছোট দাদা বড় দাদার মতোই এখন যে আমাদের ভাষায় কি হয়েছে, ছোটদা হয়েছে না? তো ছোটদা হওয়ার পিছনে দুইটা কাহিনী ঘটছে। ছোট দাদা প্রথমত হয়েছে কি, প্রথমত হয়েছে ছোট দা, তারপরে কি হয়েছে, তারপরে হয়েছে ছোটদা। এখন বিষয়টাকে একটু যদি ব্যাখ্যা করি, ছোট দাদা থেকে ছোট দা, এটা ব্যঞ্জন চ্যুতি ঠিকই আছে। এখানে একটা দাদা এখানে এসে খসে কমছে, কিন্তু ছোটদা যখন তুমি বলছো, তখন এখানে যে টটা ছিল সেটা ড বিন্দুরতে রূপান্তরিত হয়ে গেছে। এখন এখানে কি ঘটছে বলতো? এখন এখানে ঘটছে হচ্ছে এই যে পেছনেরটা, এখানে এখানে ঘটছে হচ্ছে তোমার এই যে এখান থেকে ঘটছে ব্যঞ্জন বিকৃতি হয়েছে। দেখো তো, কবাট ক বট ছিল, ক পট হয়ে গেছে। এটা একই ঘটনা এখানেও ঘটছে। দেখো, এই যে ছোট দাদা ছোটদা, অর্থাৎ এখানে ছিল হচ্ছে ছ ট দ, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে ছ র দ, ছোটদা। বুঝছো? এটা ব্যঞ্জন বিকৃতি। তাহলে এই ছোট দাদা থেকে ছোটদা পর্যন্ত দুইটা ধ্বনি পরিবর্তনের উদাহরণ, একটা ব্যঞ্জন চ্যুতি মানে একটা দা খসছে, আর একটা ব্যঞ্জন বিকৃতি কারণ এখানে ট এখানে ড বিন্দুতে রূপান্তরিত হয়েছে। আশা করি এটা নিয়ে আর কোনো তোমাদের ঝামেলা হবে না, হওয়ার কথা না, ঠিক না? তারপরে দেখো, বৌদিদি বড় দাদা বড়দা, এরপরে অন্তর্হতি। অন্তর্হতি মানে মাঝখান থেকে যদি কিছু একটা নাই হয়ে যায়। অন্তর্হতি মানে মাঝখান থেকে যদি কিছু একটা কি হয়ে যায়, নাই হয়ে যায়। যেমন ফাল্গুন কথাটা ফাগুন হয়েছে, ফলাহার কথাটা ফলার হয়েছে। দেখো, ফাল্গুন ফাগুন, তাহলে এখানে একটা ল ছিল যেটা এখানে আর নাই। ফলাহার একটা হ ছিল, এখানে আর নাই, না হয়ে হয়ে গেছে ফলার। ফলাহার মানে ফল দিয়ে আহার করানো, এটাকে সংক্ষেপে ফলার বলে। তোমরা নেমন্তন্ন কবিতা পড়ছো না, যাচ্ছ কোথা চাংড়ে পোতা, কিসের জন্য নেমন্তন্ন? এর মধ্যে দেখবা একটা জায়গায় গিয়ে বলা আছে, বাহ কি ফলার সবরি কলার, আমিও যাই না মশাই। তো বাহ কি ফলার মানে কি দারুণ ফল দিয়ে আহারের ব্যবস্থা, এই হচ্ছে ফলাহার কথাটার সংক্ষিপ্ত শিষ্ট রূপ হচ্ছে ফলার। ক্লিয়ার এবার কথাটা? এটা হচ্ছে অন্তর্হতি যদি মাঝখান থেকে ব্যঞ্জন নাই হয়। আচ্ছা, এখন অভিশ্রুতি। অভিশ্রুতিকে আমরা এক কথায় লিখে দিছি, দেখো জাস্ট একটা কথা বুঝবা, জাস্ট এক কথা বুঝলেই হবে। অভিশ্রুতি মানে হচ্ছে সাধু থেকে চলিত হওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাকে বলে অভিশ্রুতি। যেমন মাছুয়া মাউছাইর হয়ে গেছে মেছো, তাহলে মাছুয়া অথবা মাছুয়া থেকে মাছুয়া মাউসা না হয়ে মাছুয়া থেকে মেছো, মানে যে শব্দটা আমরা এখন মেছো বলি, মাছের ব্যবসা যিনি করেন আর কি, হ্যাঁ, এ কথাটা মাছুয়া। ঠিক কোরিয়াটা এখন করে হয়েছে, ঠিক শুনিয়াটা এখন শুনে হয়েছে, পটুয়াটা পেটো হয়েছে, দ্যাট এগুলোই আর কিছু না। তাহলে অভিশ্রুতি মানে বুঝবো সোজা কথা, যে ঘটনা ঘটবে সেটা সাধু থেকে চলিত হওয়ার প্রসেস মূলত। এখন আসো আমরা একটু প্রশ্ন নিয়ে কথাবার্তা বলি। আমরা কিছু প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন সলভ করে ফেলি। সমীভবন কি? সত্য বিধান, বিদেশি শব্দ, দুটো ব্যঞ্জনের একরকম হওয়া, দুটো স্বর আলাদা হওয়া। তোমাদের বলছিলাম সমীভবন মানে হচ্ছে কাছাকাছি হওয়া, ক্লোজ হয়ে যাওয়া, বন্ধু হয়ে যাওয়া, তাই না? সমীভবন মানে কাছাকাছি হওয়া। মনে আছে সঙ্গ দোষে লোহা ভাসে। বিষমীভবন মানে কি বলছিলাম? দুটো সমবর্ণের একটির পরিবর্তন। আর সমীভবন মানে বলছিলাম সঙ্গ দোষে লোহা ভাসে, দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করবে। সমতা মানে কাছাকাছি আসবে, একই রকম হয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে উত্তর কোনটা নিবা? দুটো ব্যঞ্জনের একরকম হয়ে যাওয়া। অর্থাৎ যদি ব্যাপারটা এমন হয়, মানে তুমি বলার সময় কি বলছিলা, বলছিলা হচ্ছে কাঁদনা ধাতুযুক্ত শব্দ, সেটাকে আবার আমরা বলছিলাম কান্না। ঠিক এই জন্ম কথাটাকে আমরা এক সময় গিয়ে আবার কি বলছি, জন্ম বলছি। বুঝছো? আশা করি ক্লিয়ার। বৌদিদি, এখান থেকে বৌদি, বৌদিতে কি করছে? বর্ণচ্যুতি করছে। বর্ণচ্যুতি আর ব্যঞ্জনচ্যুতিতে কি কথা? বর্ণচ্যুতি ব্যঞ্জনচ্যুতি কি কথা? তাহলে কথাটা বৌদিদি থেকে বৌদি হয়েছে, একটা হারাই গেছে। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয় কোনটি? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়, তাহলে খেয়াল করে দেখো, উপরের গুলো পিশাচ, বাক্স বা বাস, যাই বলো, রিক্সা রিক্সা, সব ধ্বনি বিপর্যয়। কেন? স্থান বিনিময় করছে, যা আছে তাই আছে, আগে পিছে হয়েছে আর কিছু না।
আর এই যে শেষেরটা স্কুল থেকে স্কুল হয়েছে, এটা হচ্ছে স্বরাগমের পরিবর্তন, রাইট? এটা কিসের পরিবর্তন? এটা হচ্ছে স্বরাগমের পরিবর্তন, আর বাকি সবগুলো ধ্বনি বিপর্যয়। তো আমরা উত্তর নিতে পারবো হচ্ছে নিচেরটা। ধরিয়া থেকে ধরে, এটা অভিশ্রুতি। আমরা একটু আগেই পড়ছি যে সেটা সাধু এবং চলিতর প্রসেস, যেটা সাধু থেকে চলিত হয়ে যায় সেটা অভিশ্রুতি। ধার শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত। ধার হচ্ছে সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ মানে হচ্ছে তোমার স্বরলোপ। স্বরলোপ মানে হচ্ছে স্বরধ্বনি, এখানে কি পাইছে? লোপ পাইছে আর কি। হ্যাঁ, ওটা লম্বা শব্দ ছিল, মাঝখানে স্বরধ্বনি কি পাইছে? লোপ পাইছে, পায় সেটা ধার হয়ে গেছে। এরপরে হচ্ছে তজ্জখিত, তদ্ধিত। এক কথায় কি হবে? তজ্জখিত এক কথা, তদ্ধিত মানে হচ্ছে সমীভবন হবে। সমীভবন মানে কাছাকাছি। তদ্হিত না হয়ে তদ্ধিত হয়েছে, বুঝছো? এরপরে বড্ড শব্দটি কিসের উদাহরণ? বড্ড, বা ওইটার নিচেরটা যদি আমরা দেখি, বর্ণদিত্য, মানে পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল। ঠিক, বড্ড খারাপ লাগছে, কথাটা মূলত এরকম, বড় খারাপ লাগছে না বলে আমরা বললাম বড্ড খারাপ লাগছে, এর মানে ডাবল হয়ে গেছে। অলাবু থেকে লাও, এটা ডেফিনেটলি বর্ণ লোপ বা স্বর লোপ। কারণ অলাবু, এটা এইভাবে হয়েছে, দেখো কথাটা ছিল হচ্ছে অ লাবু, সেটা হয়েছে কি? প্রথমে লাবু, তারপরে কি হয়েছে? লাউ। তো বর্ণলোপ, স্বাভাবিক। এটাকেই তোমার স্বরলোপ বা সম্প্রকর্ষ নামে বইয়ে বলা হয়। আলাদা আলাদা নাম আছে, তো যেটা স্বরলোপ সেটাই হচ্ছে বর্ণলোপ, সেটা হচ্ছে সম্প্রকর্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়ার সময় টার্মটা অন্যরকম করে দেয়। আরমারিও থেকে আলমারি ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে? বিষমীভবন। কেন? বিষমীভবন মানে হচ্ছে দুটো সমবর্ণের একটা পরিবর্তন। তাহলে আর মারিও, দেখো কথাটা আর মা রিও, এখানে এই যে র, এখানেও র। তো যখন তুমি সেটাকে আলমারি বলো, এই যে রর জায়গায় ল ঢুকে পড়ছে, তারপরে আলমারি। তো উপরে সে এই রটা রর জায়গায় আছে, আর প্রথম যে রটা ছিল আরমারিও, সেটা লতে রূপান্তরিত হয়ে গেছে, এই তো। সেটা বিষমী ভবন। ঢাকা বিশ্ববিদ্যালয় 97-98 প্রশ্ন, আগের প্রশ্নগুলো ভালো ছিল। এরপরে যত্ন থেকে যতন, খেয়াল করে দেখো, যত্ন, যতন। তো তুমি যখন কথা এরকম বলো যত্ন, আর যখন বলো যতন, তো যতন বলে মাঝখানে একটা ত আসে, তো তর সাথে সবসময় অযুক্ত অবস্থায় থাকে। তো তর সাথে অযুক্ত অবস্থায় মানে স্বরাগম। যদি করো যতন তাহলে পাবে। তো যতন, যতন, তো ত, তার সাথে একটা অ, এর মানে নতুন স্বরের আগমন হয়েছে, স্বরাগমের উদাহরণ। এরপরে আসো আমরা একটু সন্ধি নিয়ে কথাবার্তা বলি। সন্ধির যদি বিগত বছর অ্যানালাইসিস দেখো, তাহলে খেয়াল করে দেখো, বাবারে বাবা কত প্রশ্ন। জাতীয় কবি কাজী নজরুল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি। আমি সবসময় সাম্প্রতিক প্রবণতা দেখতে বলি, 21-22, 19-20, 21-22, 19-20, 19-20, 19-20, 19-20, 19-20, মানে সাম্প্রতিক সময় ব্যাপক প্রশ্ন আসছে এখান থেকে। এখন সন্ধিতে ভালো করার উপায় কি? মুখস্থ করা নাকি নিয়মগুলোকে ভেঙে ভেঙে বোঝা? তো সন্ধি পড়ার কৌশল হলো, তুমি এটা মুখস্থ করবা না, তুমি এটাকে বুঝবা। প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো? তুমি বইতে যেরকম করে সন্ধি বিচ্ছেদ গুলো দেওয়া থাকে, সেগুলোকে ভাঙা বোঝার চেষ্টা করবা যে আসলে এখানে কি ঘটছে। আসলে তোমাকে আমি সহজ করে বুঝাই দিচ্ছি বিষয়টা। তার আগে মনে রাখো, এই যে সন্ধি শব্দটা আছে না, এই সন্ধি একটা সংস্কৃত শব্দ, এবং সন্ধিবদ্ধ যত শব্দ আমাদের ভাষায় আমরা ব্যবহার করি, তার বেশিরভাগ, প্রায় 90% শব্দ সংস্কৃত। বুঝতে পারো না মনে হয়? আমরা আমাদের ভাষায় যত শব্দকে সন্ধি দ্বারা ভাঙি বা সন্ধি দ্বারা তৈরি করি, মানে সন্ধির প্রসেস যত শব্দে আমরা অ্যাপ্লাই করতে পারি, তার 90% সংস্কৃত শব্দ, অল্প কিছু আছে বাংলা শব্দ। এই জন্য তৎসম শব্দের সন্ধি সাধারণত বেশি হয়। সন্ধি কত প্রকার বললে? সন্ধি অবশ্যই দুই প্রকার, বাংলা সন্ধি আর তৎসম সন্ধি। তো সেই জিনিসগুলো তোমাকে আগে একটু বুঝাই দিই, কিভাবে সন্ধি দুই প্রকার হয়, বা কিভাবে তিন প্রকার হয় না, বা কিভাবে কি বলবা। দেখো, প্রথমত যদি বলে যে সন্ধি কত প্রকার, সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি, আর একটা সংস্কৃত সন্ধি বা তৎসম সন্ধি।
এখন এই বাংলা সন্ধি আবার দুই প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর তৎসম সন্ধি যেটা, এইটা আবার তিন প্রকার, একটা হচ্ছে স্বর, একটা ব্যঞ্জন, একটা বিসর্গ। একটু ছকটার দিকে তাকাও। যদি প্রশ্ন করে সন্ধি কত প্রকার, উত্তর দুই প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। যদি প্রশ্ন করে যে কি বলে তৎসম সন্ধি কত প্রকার বা স্বরসন্ধি কত প্রকার, বা সরি বাংলা সন্ধি কত প্রকার, তখন আবার আলাদা আলাদা ভাগ আসবে। মানে হলো বিষয়টা অনেকটা এরকম, আমাদের ভাষায় যত শব্দ আছে আমরা বলেছি শব্দগুলো একটা বড় অংশের উপরে সন্ধির সিস্টেম অ্যাপ্লাই করা যায়। এখন সন্ধি বললে বাংলা শব্দের সন্ধি আর তৎসম শব্দের সন্ধি, দুই রকমের সন্ধি। এখন বাংলা সন্ধিকে আবার স্বরব্যঞ্জনে ভাগ করতে পারো। তৎসম সন্ধির মধ্যে তো স্বর থাকবে, ব্যঞ্জন থাকবে, অতিরিক্ত যোগ হবে বিসর্গ। এর মানে স্বরব্যঞ্জনের সন্ধিগুলোর শব্দ বাংলাও হতে পারে, তৎসম হতে পারে। বিসর্গ সন্ধি অবশ্য তৎসম শব্দের সন্ধি, বিসর্গ সন্ধি সন্ধি বাংলা শব্দের হয় না। অর্থাৎ বিসর্গ দ্বারা যত সন্ধি সাধিত, মানে বিসর্গ সন্ধির যত শব্দ তুমি দেখো, সবগুলোই তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি। সোজা কথা, এক কথায় বলে দিলাম। এখন সব ব্যাপারটাকে একটু এক্সপ্লেইন করি। যদি প্রশ্ন করা হয় সন্ধি কত প্রকার, উত্তর দুই প্রকার। যদি প্রশ্ন করা হয় বাংলা সন্ধি কত প্রকার, তখনও দুই প্রকার, স্বর আর ব্যঞ্জন। যদি প্রশ্ন করা হয় তৎসম সন্ধি কত প্রকার, তিন প্রকার। এরপরে যদি প্রশ্ন করা হয় যে বাংলা ভাষায় কত প্রকার সন্ধি আলোচনা করা হয়, বাংলা ভাষায় কত প্রকার সন্ধি আলোচনা করা হয়, উত্তর হবে তিন প্রকার। এই হচ্ছে হিসাব। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। কারণ আমাদের ভাষায় আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তিনটাকে আলোচনা করি। সুতরাং উত্তর কি করব, তিন প্রকারই দিব। তাহলে যদি প্রশ্ন করা হয় সন্ধি কত প্রকার, দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। না সরি, বাংলা সন্ধি আর তৎসম সন্ধি, আমি দুঃখিত। সন্ধি দুই প্রকার, বাংলা সন্ধি, তৎসম সন্ধি। বাংলা সন্ধি কত রকম, দুই রকম, স্বর আর ব্যঞ্জন। তৎসম কত রকম, তিন রকম, স্বর, ব্যঞ্জন, বিসর্গ। হিসাব শেষ। এখন আসো আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু ডিটেইলে সামনের দিকে আগায় যাই। বাংলা সন্ধি দুই রকম বলছি, স্বর আর ব্যঞ্জন। এখন বাংলা সন্ধির কিছু উদাহরণ স্বরব্যঞ্জন দিয়ে এখানে বলা আছে। শতযোগ এক শতেক, কুড়ি যোগ এক কুড়ি, এগুলো সবগুলো বাংলা সন্ধি। এগুলো বাংলা থেকে পরীক্ষার প্রশ্ন আসেও না, আসে তৎসম থেকে। বাংলা স্বরসন্ধির নিয়ম, দু একটা নিয়ম এখানে বলা আছে, নিজের মতো করে দেখলে এগুলো পারবা, অসুবিধা নেই। প্রশ্ন হবে তোমার তৎসম থেকে, আমরা তৎসমতে চলে যাব। বাংলা নিয়ে এত বেশি প্যারা তোমাদের দিব না, এগুলো নিজে পড়লেই পারবা। শুধু তৎসম যে অংশটা আছে এটা খুব কঠিন লাগবে, এটা তোমাকে নিয়ে ভাই একটু যতটুকু সম্ভব এদিক ওদিক করে দেবো। বাংলা সন্ধি সহজ, ঢেকে যোগ শাল, ঢেকে শাল, ঘোড়া যোগ দৌড়, ঘোড় দৌড়, কাঁচা যোগ কলা, কাঁচকলা। কি লাভ তোমার সাথে আমি এগুলো যদি তেলাওয়াত করে করে টাইম নষ্ট করি, তাই না? তো এই যে তৎসম সন্ধি, তো বাংলা সন্ধিটা ভাই তোমাদের জন্য রাখলাম, এটা তোমরা করবা। এবং যদি বুঝতে না পারো, মনে হয় ভাই যখন ম্যারাথন নিব, যখন এই যে ম্যারাথন গুলোতে আসবো, আমাকে জিজ্ঞাসা করবা যে এই ক্লাসের ওই অংশটা বুঝি নাই। কারণ মাস্টার ক্লাসে তোমাদের সাথে ভাইয়ের কথা হচ্ছে না, আমি রেকর্ড দিয়ে দিচ্ছি। মারাথনের দিন ইন্টারেক্টিভ অবস্থায় থাকবো, আমরা কথাবার্তা বলবো, তাই না? আমার কথা তোমরা শুনবা, তোমরা রেসপন্স করবা, তোমার কথা আমি আবার এখানে দেখবো, শুনবো, কথা বলবো। সো আমার সাথে কথা বলার সুযোগ আছে, নাই এমন না। তোমাদের সাথে আমার ইনশাল্লাহ ম্যারাথনে দেখা হবে। তো এখন তৎসম নিয়ে কথা বলি, যেটা কঠিন সন্ধি, যেটা নিয়ে তোমাকে পড়তে হবে। এটা হচ্ছে কথা। তৎসম সন্ধি কয় রকম, তিন রকম, স্বর, ব্যঞ্জন আর হচ্ছে বিসর্গ। তো প্রথমত স্বরসন্ধি। দেখো, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন, তার নামে স্বরসন্ধি। এখন স্বরসন্ধি হয় কখন আর ব্যঞ্জন সন্ধি হয় কখন, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি একটু কালি চিকন করে নিচ্ছি, মনে রাখবা। স্বরধ্বনি যোগ স্বরধ্বনি সমান সমান স্বরসন্ধি। আচ্ছা,
এরপরে মনে রাখবা প্রথমটা স্বরধ্বনি, পরেরটা ব্যঞ্জন ধ্বনি, সন্ধিটা ব্যঞ্জন সন্ধি হবে। প্রথমটা ব্যঞ্জন ধ্বনি, পরেরটা স্বরধ্বনি, সন্ধিটা ব্যঞ্জন হবে। প্রথমটা ব্যঞ্জন ধ্বনি, পরেরটাও ব্যঞ্জন ধ্বনি, সন্ধিটা ব্যঞ্জন হবে। তাহলে 3বার ব্যঞ্জন হয়, 1বার স্বর হয়। ব্যঞ্জন বর্ণ 39টা, স্বরবর্ণ 11টা। এইভাবে মনে রাখবা, পাওয়ার স্বরবর্ণের কম, ব্যঞ্জন বর্ণের বেশি। দুই পাশের কোন এক পাশে যদি স্বরধ্বনি ঢুকে পড়ে তখন সন্ধিটাকে আমরা স্বরসন্ধি বলতে হয়, ব্যঞ্জন সন্ধি বলতে কি বলে। যখন দুই পাশের কোন এক পাশে ব্যঞ্জন ধ্বনি ঢুকে পড়ে তখন সেটাকে আমরা ব্যঞ্জন সন্ধি বলি, স্বরসন্ধি বলতে পারি না। এটাই হচ্ছে স্বাভাবিক। এখন আসো তৎসম সন্ধিগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। এই যে 1 নম্বরের যে রুলটা, এটাকে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। অর্থাৎ সোজা কথা, তোমার যদি বামে অ থাকুক বা আ থাকুক, বামে অ থাকুক বা আ থাকুক, আর ডানে অ থাকুক বা আ থাকুক, সবটা মিলে কি হবে? আ হবে। অর্থাৎ দুটো অ মিলে আ, একটা ও একটা তাতেও আ, একটা আ একটা অ তাতেও আ, একটা আ দুইটা আ তাতেও আ। এখন আসো প্রথমটা নিয়ে একটু কথা বলি, নবযোগ অন্য নবান্ন। এটাকে আমরা কিভাবে করছি খেয়াল করো তো। নব, তার সাথে অন্যের অ, অন্য নব, আর অন্য নব, এখানে অ, অন্যের অ, দুটো মিলে কি হয়েছে? নবান্ন। ব্যাস। ঠিক কুশ যুগ আসন, কুশাসন, কুশ। দেখো এই হলো কুশ, আমি কিন্তু শেষে ও আনতেছি না, শুধু কুশ। তো যেহেতু কুশ, তাহলে প্রথম অংশটা হচ্ছে কি? অ। আচ্ছা, এখন দেখো কুশের পরে আমরা বলতেছি কি? আসন, কুশাসন। তো কুশ, তারপরে হচ্ছে আসন, হয়ে গেল কুশাসন। এই কুশ মানে ঘাসলতা পাতা, কুশাসন মানে ঘাসের আসন, মানে ঘাসের উপর শুয়ে পড়া, খড়ের বিছানা। এরপরে দেখো যথাযোগ অর্থ, যথা, তাহলে যথা প্রথমটা হচ্ছে আ, তারপরে অর্থ অ, তাহলে যথাযোগ অর্থ সমান সমান কি? যথার্থ। বিদ্যা যোগ আলয়, বিদ্যা প্রথমটা আ, আলয় পরেরটা আ, দুটো মিলে কি হয়েছে? আ। এর মানে বামে ডানে অ আ যাই থাকুক, শেষ পর্যন্ত সেটা আতে রূপান্তরিত হয়। এখন দেখো মহাযোগ আশয়, মহাযোগ আশয়, তাহলে কি হবে? মহাশয়। আচ্ছা, তাহলে এখন বলো তো হিমাচল এটা কোন সিস্টেমে পড়বে? এটা কি হিমাযোগ আচল, না হিমযোগ আচল, নাকি অচল? কি হবে এটা? এটা হবে হিম যোগ অচল। এখন তুমি কিন্তু আমার কথা শোনার সাথে সাথে তুমি মনে মনে ভাবছো এটা হবে হিমযোগ আচল। না, এটা হিমযোগ অচল। হিমাচল শব্দের অর্থ বরফের পাহাড়, তো বরফের পাহাড় হিমযোগ অচল হয়। অচল শব্দের অর্থ পাহাড়। এটা কোন সিস্টেমে হয়েছে? হিম ম, এখানে অ, এখানেও অ, এই দুইটা অ মিলে আ, এই রুলে পড়ছে এটা হিমাচল। কথা বুঝছো? আচ্ছা, তারপরে ধরো সদানন্দ। যদি সদানন্দের সন্ধি করো তাহলে কি হবে? সদানন্দের সন্ধি করলে হবে সদা যোগ আনন্দ। তাহলে সদা আ, আনন্দেও আ, তাহলে কোনটায় পড়ছে? নিচেরটাই পড়ছে, সদা যোগ আনন্দ, সদা আনন্দ। কথা ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই? এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন মনে করো পরীক্ষা এগুলো কিছুই আসতো না, পরীক্ষা আসলো মহার্ঘ। তাহলে মহার্ঘ হবে, প্রথমটা হবে মহা মানে আ, পরটা হচ্ছে অর্ঘ মানে অ। এই হচ্ছে কথা, মহার্ঘ। তাহলে এটা কোন সিস্টেমে হয়েছে বলো? এটা হয়েছে প্রথমটা হচ্ছে অ, সরি প্রথমটা মহা আ, আর পরেরটা হচ্ছে অ, তাহলে আ যোগ অ, এই হলো মহার্ঘ। এখন সন্ধি করে এটাই সিস্টেম। কারণ তুমি কিন্তু হিমাচলে আইসা নির্ঘাত ভুল করবা। তুমি এখানে এসে বলবা হিম যোগ আচল, বাট এটা হিম যোগ আচল না, এটা হিম যোগ অচল সমান সমান হলো গিয়ে হিমাচল। আশা করি বুঝে দিতে পারছি, এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা নয়। এরপরে আসো, এখানে বলছে অকার কিংবা আকারের পরে রস্বই কিংবা দীর্ঘই থাকলে উভয় মিলে একার হয়। মানে সংক্ষেপের উল্টা হচ্ছে এরকম, বামে অ থাকুক বা আ থাকুক, তারপরে যদি রস্বই থাকে
অথবা দীর্ঘই থাকে, সবটা মিলে এ হবে। এখন দেখো শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, শুভ, শুভ এটাতে আছে হচ্ছে অ, ইচ্ছাতে আছে ই, শুভেচ্ছাতে হয়েছে কি এ, শুভে। পরযোগ ইস, পরেশ, পর, এখানে আছে অ, পরটাতে হয়েছে কি ই, হয়েছে পরেশ। ঠিক যথাযোগ ইষ্ট, যথেষ্ট, প্রথমটা কি আ, পরটা কি ই, উভয় মিলে যথেষ্ট। রমাযোগ ইস, রমেশ, প্রথমটা কি আ, পরটা কি ই, দুটো মিলে এ। ঠিক এরকম পূর্ণেন্দুকে যদি ভাঙো তাহলে কি হবে? তাহলে হবে পূর্ণ যোগ ইন্দু। পূর্ণ যোগ ইন্দু, পূর্ণেন্দু। পূর্ণেন্দু শব্দের অর্থ হচ্ছে চাঁদ, পূর্ণিমার চাঁদ। ওকে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এরপর দেখো শ্রবণ যোগ ইন্দ্রিয়, তাহলে শ্রবণ অ, তাই না? শ্রবণ যোগ ইন্দ্রিয়, তাহলে শ্রবণ এখানে অ, এখানে ই, শ্রবণ ইন্দ্রিয় এ। নর যোগ ইন্দ্র, নরেন্দ্র, তাহলে নর আর হলো ইন্দ্র, নরেন্দ্র হয়েছে এ, হয়েছে নর, এখানে অ, এখানে ই। আশা করি জিনিসগুলো বুঝবা, অসুবিধা হওয়ার কথা না। এরপরে বলছে অকার আকার বড় সুদীর্ঘ যাই থাকুক উভয় মিলে ওকার হবে। অর্থাৎ আমি সংক্ষেপে লিখে দিই, এই পাশে অ থাকুক আর আ থাকুক, হ্রস্ব থাকুক আর দীর্ঘও থাকুক, উভয় মিলে ও হবে। তাহলে দেখো হিতযোগ উপদেশ, হিত উপদেশ, হিত বললে এখানে কি আছে অ, তারপরে আছে ও, উভয় মিলে হয়েছে ও। ঠিক এখন আসো নীলোৎপল, এটাকে ভাঙো, ভাঙলে এ হলো নীল, তারপরে হলো উৎপল। এবার এগুলো তো ভেঙে দেওয়াই আছে, তো ল, তার সাথে অ, উৎপলের ও, তো উৎপলের উ হইলে যখন তুমি নীলোৎপল বলছো, নীলোৎপল ওতে হইছে। ঠিক চলর্মিকে ভাঙো, চল, তারপরে হচ্ছে তোমার উর্মি, তাহলে চল এখানে অ, এখানে উর্মি, এখানে হচ্ছে তোমার দীর্ঘ উ, উর্মি তো দীর্ঘ উ, উভয় মিলে ও। তারপরে মহোৎসব কি হবে? মহা যোগ উৎসব, তাহলে মহা এখানে আ, উৎসবের উ। নবরা, তাহলে হচ্ছে নব যোগ উড়া, তাহলে নবরা এখানে ও। ঠিক ফলোদয় কি হবে? ফল যোগ উদয়, তাহলে ল এখানে অ, উদয় কি উ। যথোপযুক্ত, তাহলে কি হবে? যথা যোগ উপযুক্ত, তাহলে যথা এখানে আ, উপযুক্তের উ। হিতোপদেশ, হিত যোগ উপদেশ। পরোপকার, পর যোগ উপকার, প্রশ্নোত্তর, প্রশ্ন যোগ উত্তর। আশা করি বুঝতেছো, ঝামেলা হওয়ার কথা নয়। এরপরে দেখো অকার কিংবা আকারের পর রি থাকলে উভয় মিলে অর হয়, আর ঋত থাকলে উভয় মিলে আর হয়। এই দুইটার পাশাপাশি দেখো, বলছে যদি অ থাকে বা আ থাকে, আর তার সাথে যদি তোমার হচ্ছে কি আসে, রি যদি আসে, তার সাথে যদি কি আসে, এই যে রি আসে, রি, তখন উভয় মিলে হবে হচ্ছে অর। আচ্ছা এখন যদি রি না থাকে আর রি তো থাকে, তখন উভয় মিলে আর অর হয় না, তখন উভয় মিলে আর হয়। দেখো যদি অ থাকে বা আ থাকে, তো আর প্লাস যদি তোমার হচ্ছে ঋত থাকে, তখন উভয় মিলে কি হয়? উভয় মিলে আর হয়। এখন এই আটটা, এটা আমি নিচে লিখে দিই, রুলটা উপরে না রেখে এটা পাশাপাশি রাখি, তাইলে সহজে তুমি বুঝতে পারবা। অর্থাৎ এটা যদি এটার রুল আমি এখানে রাখি, অর্থাৎ অ তার সাথে আ প্লাস উভয় মিলে যদি কি হয়? ঋত হয়, তখন সরি, ও এবং আ তার সাথে যদি ঋত থাকে উভয় মিলে আর হয়। এখন এখান থেকে দেখো দেব যোগ ঋষি, দেবর্ষি, দেখো এই হলো দেব আর হচ্ছে ঋষি, তখন হয়েছে দেবর্ষি। তো দেবর্ষি বলার সময় দেবর্ষি, দেবর্ষি মাঝখানে একটা অর আছে, দেখো দেবর্ষি একটা অর আছে। ঠিক এখানেও খেয়াল করে দেখো, এখানে কি করছে? শীত যোগ ঋত, শীতার্থ, অর্থাৎ এই যে শীত এখানে অ আছে, যোগ ঋত সমান সমান কি হয়েছে? সমান সমান হয়েছে শীতার্থ। তো তুমি বলছো শীতার্থ, এই দেবর্ষি আর শীতার্থ দুটোর উচ্চারণ আলাদা কিনা খেয়াল করে দেখো। দেবর্ষি, দেবর্ষি মাঝখানে অর, শীতার্ত মাঝখানে আর, ক্ষুধার্ত আর, তৃষ্ণার্ত, ভয়ার্ত, ক্ষুধার্ত মাঝখানে আর। বাট ওই পাশে যখন তুমি যাবা
মহর্ষি, মহর্ষি মাঝখানে অর। তাহলে এগুলোকে ভাঙো, অধমন উত্তমন, এটাকে ভাঙা দেই। অধম যোগ ঋণ সমান সমান হচ্ছে অধমর্ণ। তুমি এটা হয়তো বা জীবনে প্রথম শুনছো, বুঝতেছো না এর অর্থ কি, বুঝাই দিচ্ছি। সমান সমান হচ্ছে অধমর্ণ। আবার উত্তম যোগ ঋণ সমান সমান হচ্ছে কি উত্তমর্ণ। এর অর্থ হচ্ছে অধমর্ণ মানে যে টাকা ধার নেয়, উত্তমর্ণ মানে যে টাকা ধার দেয়, অর্থাৎ যে দিল সে উত্তম, যে নিল সে অধম। এবার বুঝছো? মানব কল্যাণ এবার পড়বা। ঠিক সপ্তযুগ ঋষি, সপ্তর্ষি, যেটা সপ্ত যোগ ঋষি সপ্তর্ষি। রাজর্ষি কি হবে? রাজা যোগ ঋষি সমান সমান হবে রাজর্ষি। রাজর্ষি, রাজর, তাহলে মাঝখানে কি ধ্বনিটা আসতেছে? মাঝখানে অর্ধ্বনি আসতেছে। অর্ধ্বনি আসলে সেটা কি হয়ে গেল? রাজর্ষি হয়ে গেল, সপ্তর্ষি হয়ে গেল। ওকে, আচ্ছা। কিন্তু এগুলোকে তুমি যখন ভাঙবা তখন কি ভাঙবা? তখন তো যে শীতার্থ ভাঙছো, ক্ষুধার্থ ভাঙছো, ভয়ার্থ ভাঙছো, তাহলে কি হবে? ভয়ার্থকে ভাঙে দিই। তাহলে ভয় যোগ ঋত সমান সমান ভয়ার্থ। তাহলে ভয় অয়, দেখো এখানে হচ্ছে তোমার ভয়, হ্যাঁ ভয়, তাহলে এখানে কি আছে? অ আছে, আর ঋত আছে, এবং ঋত থাকলে দুটো মিলে কি হয়ে যায়? আর হয়ে যায় ভয়ার্থ। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো, অকার কিংবা আকারের পরে একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয় এবং ঐকার পূর্ব বর্ণে যুক্ত হয়। অর্থাৎ যদি অ থাকে, আ থাকে, এবং তার সাথে যদি এ থাকে বা ওই থাকে, উভয় মিলে ওই হবে এবং ওই পূর্ব বর্ণে যুক্ত হবে। আচ্ছা, বিষয়টা কেমন? বিষয়টা দেখো, হিত যোগ এসি, হিত ইসি, এটা একটু ভাঙো। হিত, আমি বললাম হিত, তাহলে প্রথমটা অ, পরেরটা এ, উভয় মিলে কি হয়েছে? ওই। আচ্ছা, এবং বলছে একার পূর্ব বর্ণে যুক্ত হয়, ঐকারটা পূর্ব বর্ণে যুক্ত হয়। পূর্ব বর্ণ কোনটা এখানে? এই যে ত পূর্ব বর্ণ তার সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ হি তৈ সি। এখন এটাকে ভাঙলে কি হয়েছিল? ভাঙছিল হয়েছিল হিত যোগ এসি। এখন পূর্ব বর্ণ কোনটা ছিল? ত। হিতৈষী যখন তুমি বলছো তখন কোথায় যুক্ত হয়েছে? এটা যুক্ত হয়েছে তো তর সাথে, পূর্ব বর্ণে। কথা বুঝছো? এখন মহাযোগ ঐশ্বর্য বা মত যোগ ঐক্য, মতৈক্য, এটাকে একটু ভাঙি। দেখো, এ হচ্ছে মত যোগ হচ্ছে ঐক্য, তাহলে কি হইলো? হইলো মতৈক্য। পূর্ব বর্ণ কোনটা? এখানে না এখানে? অবশ্যই এখানে। তো হচ্ছে পূর্ব বর্ণ, তো তোর সাথে কি হয়েছে? ঐকার যুক্ত হয়েছে। বুঝছো? সো দুটো মিলে অবশ্যই কি হবে? ঐকারে রূপান্তরিত হবে, এবং সে কোথায় যুক্ত হবে? সে পূর্ব বর্ণে যুক্ত হবে। এই ছিল ফাইনাল কথা। এরপরে আসো, পরের অংশ যদি নিয়ে কথা বলি। অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, ঔকার পূর্ব বর্ণে যুক্ত হয়। এখন দেখো এখানে বলছে যদি অ থাকে, বা হচ্ছে তোমার আ থাকে, তার সাথে যদি তোমার হচ্ছে ওকার কিংবা ঔকার থাকে, অর্থাৎ ও থাকে বা ও থাকে, উভয় মিলে কি হবে? ও হবে, এবং ওকার পূর্ব বর্ণের সাথে যুক্ত হবে। যেমন পরম যোগ ঔষধ, পরম ঔষধ, জল যোগ ওকা, জলৌকা। আচ্ছা দেখো, এটাকে ভাঙি আমি, জলটাকে ভাঙি, তাহলে সহজ হয়ে যাবে কাজটা। দেখো এই হচ্ছে গিয়া জল যোগ ওকা সমান সমান কি হইলো? সমান সমান হইলো জলৌকা। জল, ল, তার সাথে হচ্ছে অ, ওকা, ও, তাহলে এ পাশ থেকে অ, এ পাশ থেকে ও, উভয় মিলে কি হবে? ও হবে। এখন তুমি যখন বলছো জলৌকা, ও হয়েছে, এবং ওকার পূর্ব বর্ণের সাথে যুক্ত হয়েছে। পূর্ব বর্ণ কোনটা? ল, তার সাথে ওকার যুক্ত হয়েছে। ক্লিয়ার? এবং এখানেও সেম ঘটনা ঘটছে। দেখো, এ হলো মহা যোগ ঐশ্বর্য সমান সমান কি হয়েছে? মহৈশ্বর্য। তাহলে এখানে মহা, যে হ হচ্ছে পূর্ব বর্ণ, তার সাথে ঐকার যুক্ত হয়েছে, এই যে। ক্লিয়ার? এরপরে ইকার কিংবা ইকারের পর হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে দীর্ঘ ইকার হয় এবং দীর্ঘ ইকার পূর্ব বর্ণে যুক্ত হয়। অর্থাৎ বামে হ্রস্বই থাকুক, দীর্ঘই থাকুক, তার সাথে যদি হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার আসে, আবার যদি হ্রস্ব ইকার আসে বা দীর্ঘ ইকার আসে, উভয় মিলে দীর্ঘ ইকার হবে এবং সেটা পূর্ব বর্ণে যুক্ত হবে। যেমন আমরা পরীক্ষা নিয়ে কথা বলি, পরি হ্রস্ব ইকার যোগ ইক্ষা,
মানে দীর্ঘ ইকার। এই যে এটা উভয় মিলে কি হয়েছে, দীর্ঘ ইকার। কিরকম হয়েছে, এই যে পরীক্ষা। ক্লিয়ার? ঠিক এবার এগুলোকে ভাঙো। গিরি যোগীন্দ্র, এই হচ্ছে গিরি, আর যোগ হচ্ছে তোমার ইন্দ্র, হয়ে গেছে গিরীন্দ্র দীর্ঘ ইকার। যেমন ক্ষিতীশ, তাহলে ক্ষিতি, ক্ষিতি শব্দ অর্থ পৃথিবী, যোগ ইস ক্ষিতীশ। এবার মহিন্দ্র, মহি যোগ ইন্দ্র। এবার শ্রীশ, শ্রী যোগ ইস। পৃথিশ, পৃথি যোগ ইস। অতীপ, অতি যোগ ইব। প্রতীক্ষা, প্রতি যোগ ইক্ষা। রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র। দিল্লীশ্বর, দিল্লি যোগ ঈশ্বর, ইত্যাদি। আশা করি এগুলো নিয়ে আর কোনো অসুবিধা হবে হওয়ার কথা। প্রতিযোগিত প্রতীত, প্রতিযোগিত প্রতীত, ওকে। প্রতীত, আচ্ছা। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার বা দীর্ঘইকার ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকলে হ্রস্বইকার বা দীর্ঘইকারের স্থলে জ বা জ ফলা যুক্ত হয়। আচ্ছা, খেয়াল করো বিষয়টা। বলছি প্রথমে কি থাকলো, হ্রস্বই অথবা দীর্ঘই। তারপরে হ্রস্বই দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি, অর্থাৎ অন্য স্বরধ্বনি, অন্য স্বর। অন্য স্বর মানে অ, আ, হ্রস্ব দীর্ঘ, এ, ওই, যে কোনো কিছু হতে পারে। মানে হ্রস্বই দীর্ঘই বাদে হবে আর কি পাশে। অন্য স্বর মানে ওইটা বাদে অন্য স্বর, অর্থাৎ 11 স্বরের এই দুটা বাদ দিলে বাকি যে কোনো কিছু আর কি, এটার কথা বলছে। স্বরধ্বনি থাকলে ইকার বা ইকারের স্থলে জ ফলা বা জ ফলা বা জ যুক্ত হয়। এখন একটু খেয়াল করে দেখো, আমরা ইতি যোগ অতি যোগ অন্ত অত্যন্ত এটাকে একটু ভাঙি। দেখো অতি যোগ অন্ত, এখানে অতি রস্বই ছিল, এখানে আসছে অ। তাহলে প্রশ্ন ছিল যে রস্বই বা দীর্ঘই বাদে, বাদেই তো আসছে। এখন হওয়ার সময় কি হয়েছে, অত্যন্ত। তাহলে এই যে ত, তার সাথে আসছে জ ফলা। অন্য স্বরধ্বনি থাকলে হ্রস্বইকার বা দীর্ঘইকারের স্থলে জ বা জ ফলা যুক্ত হয়। তাহলে অতি, যেখানে তর সাথে হ্রস্বই ছিল সেখানে তর সাথে জ ফলা হয়েছে। এই আবার ইত্যাদিটাকে ভাঙা দিই, দেখো একটা ইতি আর একটা আদি। তো ইতি রস্বই, আদি রস্বই দীর্ঘ বাদে আসছে মানে অ আসছে, আ আসছে। তো যখন তুমি এটাকে ইত্যাদি করেছো, এখানে তর সাথে কি ছিল, রস্বই ছিল, এখানে তর সাথে জ ফলা যুক্ত হয়েছে। এই হচ্ছে কথা। মানে এগুলাকে ভাঙি আমরা। প্রত্যহ, প্রত্যহকে ভাঙলে হবে প্রতি যোগ অহ। তাহলে প্রতি বলে রস্বই, পরে অহ বলেছি, অহ, তাহলে আর রস্বই দীর্ঘ আসে নাই, অ আসছে। অত্যধিক, তাহলে হবে অতি যোগ অধিক। গত্যন্তর, তাহলে হবে গতি যোগ অন্তর। প্রত্যাশা কি হবে, প্রতি যোগ আশা। এগুলো বইয়ে নাই তাই ভেঙে দিচ্ছি। প্রত্যাবর্তন কি হবে, প্রতি যোগ আবর্তন। এরপরে আদ্যন্ত কি হবে, আদি যোগ অন্ত। যদ্যপি কি হবে, যদি যোগ অপি, যদ্যপি মানে যদিও। অভ্যুত্থান কি হবে, অভ্যুত্থান হবে অভি যোগ উত্থান, অভি যোগ উত্থান। অত্যাশ্চর্য কি হবে, অতি যোগ আশ্চর্য। প্রত্যুপকার কি হবে, প্রতি যোগ উপকার। তাহলে কি বলছে, প্রতি রস্বই, তারপর কি আসছে, রস্ব উ, মানে রস্বই দীর্ঘই বাদে অন্য স্বর, তাহলে রস্ব উ আসছে। এবং বলছে যে পূর্বধ্বনি যেটা আছে সেটা যেখানে রস্বই দীর্ঘই ছিল সেখানে জফলা যুক্ত হবে। তো প্রত্যুপকার যখন তুমি বলো, প্রত্যুপকার, এই যে তো, এই যে জফলা আসছে। ক্লিয়ার? ক্লিয়ার। এবং রস্বই ধ্বনিটা চলে গেছে। এই তো, তাহলে আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপরে রস্যকার কিংবা দীর্ঘকারের সঙ্গে রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় এবং দীর্ঘকার পূর্ববর্ণে যুক্ত হয়। মানে সংক্ষেপে যদি বলি, বামে যদি রস্য থাকে বা দীর্ঘ থাকে, প্লাস ডানে যদি রস্য থাকে অথবা দীর্ঘ থাকে, উভয় মিলে কি হবে, দীর্ঘকার হবে এবং সেটা পূর্ববর্ণে যুক্ত হবে। তাহলে মরুযোগ উদ্যান, মরুদ্যান। একটু আসো বিষয়টাকে একটু ভাঙি, এটাকে একটু নিই আবার আমি। হ্যাঁ, মরু, তাহলে কি আছে, রস্যু যোগ উদ্যান,
তাহলে কি আছে রস্যু। আর উভয় মিলে যখন হয়েছে মরুদ্যান, এই যে দেখো দীর্ঘকার হয়েছে এবং এটা জফলা আসছে, জফলা পূর্ববর্ণ যুক্ত হয়েছে, উভয় মিলে দীর্ঘকার হয়। এই যে দীর্ঘকার হয়েছে মরু দীর্ঘকার, এবং বলছে দীর্ঘকার পূর্ব বর্ণে প্রযুক্ত হয়। পূর্ব বর্ণে কোনটা? পূর্ব বর্ণ র, তার সাথে যুক্ত হয়েছে। ক্লিয়ার? বুঝছো? পূর্ব বর্ণ মানে র, তার সাথে যুক্ত হয়েছে। ঠিক বহুর্ধ, বহু যোগ ঊর্ধ্ব, একটু খেয়াল করো। এই বহু যোগ হচ্ছে তোমার কি ঊর্ধ্ব। এখন তুমি যখন তারা ভাঙছো, ভাঙার পরে কি হয়েছে? এটা হয়ে গেছে দীর্ঘকার, অর্থাৎ পূর্ব বর্ণে এসে যুক্ত, যেটা রস্যকার ছিল সেটা দীর্ঘকার রূপান্তরিত হয়েছে। ব্যাস হয়ে গেল বহুর্ধ। ওকে, তারপরের অংশগুলো দেখো। রস্যকার কিংবা দীর্ঘকারের পর রস্যকার বা দীর্ঘকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে রস্য দীর্ঘকারের স্থলে বফলা হয়। লেখার সময় বফলা পূর্ববর্ণী বর্ণের সাথে যুক্ত হয়, পূর্ববর্তী বর্ণে। বিষয়টা হচ্ছে এমন, এই হলো রস্য অথবা দীর্ঘ, তারপরে যদি রস্য থাকে অথবা দীর্ঘ থাকে, উভয়, সরি, অন্য স্বর বলছে না, তাহলে বলছে বামে রস্য বা দীর্ঘকারের পর রস্য দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে যদি, আচ্ছা রস্যকার দীর্ঘকার বামে এবং ডানে যদি কি আসে, ডানে যদি অন্য স্বর আসে, ডানে কি আসে? অন্য স্বর আসে, তখন উভয়ে মিলে কি হবে দেখো, অন্য রস্যকার বা দীর্ঘকারের পর রস্যকার দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে রস্যকার বা দীর্ঘকারের স্থলে ব ফলা হয়। লেখার সময় ব ফলা পূর্ব বর্ণে যুক্ত হয়, অর্থাৎ অন্য স্বর যদি আসে তখন নিজে এই জায়গাটার মধ্যে কি হবে? ব ফলা হবে। উদাহরণ না দিলে বুঝতে পারবে না। আসলে খেয়াল করি, সু যোগ অল্প, সু, তাহলে প্রথমে কি আছে? রস্যু যোগ অল্প, এই যে অন্য স্বর আসছে রস্য দীর্ঘর বাইরে। এখন যখন তুমি স্বল্প বলো, দন্ত শুনেছি কি ছিল? রস্যকার ছিল, ওই জায়গায় ব ফলা চলে আসছে। এই, তাহলে কথাটা এখানে ব্যাখ্যা করি। বামে রস্য দীর্ঘ যদি থাকে, ডানে যদি অন্য স্বর থাকে, তখন আলটিমেটলি বফলা হয়, বফলা পূর্ব বর্ণে চলে আসে। পূর্ব বর্ণ কোনটা? দন্তস্ব। এই দন্তস্বর সাথে কি আসছে? বফলা আসছে। এই যে সু মানে কি আছে? রস্যকার, অন্য স্বর মানে অ, কি হয়েছে? এটা বফলার রূপান্তরিত হয়েছে এবং পূর্ব বর্ণে যুক্ত হয়েছে। বফলা কই বসবে? পূর্ব বর্ণে দন্তস্বর সাথে এসে বসছে। এবার এগুলো আসো, এটাকে একটু বলে দিই। পশু যোগ অধম, তাহলে হচ্ছে পোষ্যধম। তাহলে এই যে পশু উ ছিল, এটা এসে বফলা যুক্ত হয়েছে। ঠিক, পশু যোগ আচার, তাহলে কি হবে? পোষ্যাচার। তারপরে অনু যোগ অয়, অনু যোগ অয়, অন্যয়। মনন্তর, মন যোগ অন্তর, মনন্তর। ওকে, তারপরে আসো পরের অংশ চলে যাব। রিকারের পর রি ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে রিকারের জায়গায় র বা র ফলা হয়, অর্থাৎ যদি প্রথমে কি থাকে? রি থাকে, প্লাস যদি এই পাশে অন্য স্বর থাকে, বলছে রি বা রিকারের স্থলে কি হয়? র ফলা হয়, র ফলা হবে। আচ্ছা, এখন আসো পিতৃযোগ অনুমতি, পিতৃানুমতি। পিতৃযোগ অলয়, পিতৃলয়, পিতৃযোগ কি? পৈতৃক। আচ্ছা, এ হলো পিতৃ যোগ ইক, বলছে রি যোগ অন্যস্বর, রি যোগ অন্যস্বর, অন্যস্বর মানে এখানে রি আছে, যে রিকার পর অন্যস্বর আসছে। এখন লেখার সময় আমরা কি বললাম? লেখার সময় বললাম হলো পৈতৃক। দেখো এই হলো পৈতৃক, এই যে মাঝখানে তর সাথে র ফলা আসছে। ঠিক, আবার যদি বলি পিতৃ যোগ আলয়, এখানে ত, তার সাথে রফলা, বাট এখানে যখন তুমি লিখবা, তো সরি, তোর সাথে এখানে হচ্ছে রি, বাট এখানে তুমি যখন লিখবা তখন লেখার সময় লিখতেছো তোর সাথে রফলা দিয়ে, মানে পিত্রালয়। ওকে, এরপরে আসো স্বরসন্ধির সব থেকে গুরুত্বপূর্ণ বা কঠিন বা সহজ যে রুলই বলো না কেন, যে কোনো ভাবেই বলতে পারো। স্বরসন্ধির এই রুলটা নিয়ে চলো একটু কথাবার্তা বলি। এ ওই ও ও কারের পর এ ওই ও ও, এ ওই স্থানে অয় আয় এবং ও স্থানে যথাক্রমে অ এবং আব হয়। তোমরা কিছু বুঝো না আমি জানি। দেখো, আমি যেখানে যেখানে পড়ি সেখানে সেখানে পড়বা। এ থাকলে, এ ওই ও ও থাকলে এ এবং ও স্থানে অয়, ও ও স্থানে অব আপ, মানে যদি এ থাকে তার জন্য অয় হবে, যদি ওই থাকে তার জন্য আয় হবে। এই দুইটা আগে বুঝো। এখন দেখো, নে যোগ অন, নে যোগ অন, নে এ, নে যোগ অন নয়ন, নয়ন নয়, তাহলে মাঝখানে আছে নয়, নয় কথাটা মূলত অয় ধ্বনি। এবার বুঝছো?
না, কথাটা মূলত অয় ধ্বনি। তাহলে এ হলো গিয়া অয়, তাহলে এ থাকলে অয়। এবার এখানে ভাঙা লিখি, যদি এ থাকে তখন কি হবে? অয় হবে। আচ্ছা, ওই থাকলে কি হবে? আয় হবে। তা আসলে ওই নিয়ে একটা বাইর করি, তাহলে বোঝা যাবে। এই নই যোগ অক সমান সমান নায়ক। নই ওই, সেখানে নায়ক নাই আয়। তাহলে কি বললাম? যদি ওই থাকে তখন তার জন্য কি হবে? তখন তার জন্য আয় হবে। ওই থাকলে তার জন্য হবে আয়। তাহলে নে যোগ নয়ন, এ থাকলে অয় হয়, উদাহরণ কি? নয়ন। ওই থাকলে আয় হয়, উদাহরণ কি? নায়ক। এই দুইটা গেল। এবার ও থাকলে অব, ও থাকলে আব। আচ্ছা, অর্থাৎ যদি ও থাকে তার জন্য অব। কিরকম বিষয়টা দেখো, গো যোগ আদি গবাদি। গো, এখানে আছে ও, যোগ আদি গবাদি গব অব। ও থাকলে অব, যেমন তার জন্য আমি বললাম গবাদি গব অব। আচ্ছা, যদি ও না থাকে কি থাকে? ও থাকে, তখন তার জন্য কি হবে? আব। উদাহরণ দেখো, আব দিয়ে কি হয়? পৌযুক অক পাবক। পৌযুক অক, এই যে পৌযুক অক পাবক। তাহলে পাবক যখন বলি পাব আব, পাব আব, পাব আব পাবক। তাহলে এই পাবকের মধ্যে আছে আব, গবাদের মধ্যে আছে অব। তাহলে ও থাকলে অব, ও থাকলে আব। ঠিক এখানে দেখো, এ থাকলে অয় মানে নয়ন, ওই থাকলে আয় মানে নায়ক। আশা করি ক্লিয়ার বাকি জিনিসগুলো। এখন তার সাথে খালি মিলিয়ে নিবা, তাইলে ঝামেলা ডিসমিস। এরপরে দেখো, কতগুলো সন্ধিজাত শব্দ, সন্ধিগুলো নিয়ম অনুসরণ করে না, এগুলোকে বলা হয় নিপাতনের সিদ্ধ স্বর সন্ধি। যেমন কুলোটা, গবাক্ষ, সীমান্ত, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে সহজে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখো, যদি কোনো সিস্টেম ফলো না করে, অর্থাৎ যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়, তখন তাকে নিপাতনে সিদ্ধ বলে। আচ্ছা, এখন যদি এটা সিস্টেমটা ব্রেক করার সময় ষোড়সন্ধির সিস্টেম ব্রেক করে, তখন তার নিপাতনে সিদ্ধ স্বর বলে। আর যদি সিস্টেম ব্রেক করার সময় ব্যঞ্জন সন্ধি সিস্টেম ব্রেক করে, তখন তারা কি বলে? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন বলে। আসল জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিই। রেডি? কুল যোগ অটা, কুলোটা। দেখো, কুল, তুমি যখন কুল বলতেছো, লর পরে হসন্ত নাই, মানে এখানে একটা অ আছে। এই যে কুল মানে অ আছে, তারপরে বলতেছো অটা, তাহলে ল, এখানে অ, তারপরে কি? অ। তো দুটো মিলে কি হবার কথা? আ হবার কথা। মানে শব্দটা হবার কথা হচ্ছে কুলাটা। তো আমাদের ভাষায় কি কুলাটা হইছে? না, আমাদের ভাষায় হইছে কথাটা কুলটা। এই জন্য নিপাতনে সিদ্ধ। কুলোটা মানে হচ্ছে খারাপ, দুশ্চরিত্র মেয়ে আর কি, প্রস্টিটিউট, খারাপ চরিত্রের মেয়েকে কুলোটা বলে। ঠিক গোযোগ অক্ষ গবাক্ষ, দেখো তো আমরা এখানে কি পড়ছিলাম? যদি ও থাকে তার জন্য অব হয়, তাহলে গোযোগ অক্ষ হইলে অব যদি হয়, গবক্ষ হওয়ার কথা, গব অব, কিন্তু হয়েছে আব, গবাক্ষ। ঠিক যেমন দেখো, মারতন্ডকে যদি তুমি ভাঙো, তাহলে হচ্ছে তোমার মারতো যোগ অন্ড। তে মারতো, এখানে ও অ, অন্ডতে অ, কি হবার কথা? হবার কথা তো হচ্ছে তোমার দুটা মিলে একটা আ হবার কথা। মানে কথাটা হবার কথা হচ্ছে মারতান্ড, না হয়ে হয়েছে মারতন্ড। ইটস এ মিস্টেক, বিগ মিস্টেক। ক্লিয়ার বিষয়টা? তারপরে আসো, এই সবগুলো সন্ধি যেগুলো এখানে আছে নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি। আচ্ছা, নিপাতনে সিদ্ধ স্বর সন্ধির একটা গল্প আছে ভাই, তোমাদের এটা লিখে দিই। লিখে দিলে আশা করি জিনিসটা তোমার সহজে মনে থাকবে। কই লিখবো? আচ্ছা, এই জায়গাটা ফাঁকা করে ফেলি, ফাঁকা করে এখানে লিখি, মারতন্ডটা উপরে উঠাই দিই, আর কুলোটার একটু ছোট করে ফেলি। তাহলে নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি গুলো সবগুলো তোমাদেরকে একসাথে দিয়ে দিতে পারবো, তাই না? এটা কুলাটা না হয়ে কি হয়েছে? কুলোটা হয়েছে। এই, আর মারতন্ডরে উপরে উঠায় মারতন্ড করি। মার্তো যোগ অন্ড সমান সমান কি হওয়ার কথা? মার তাণ্ড হওয়ার কথা, কারণ এখানে অ, এখানেও অ, দুটো অ মিললে আ হবার কথা, কিন্তু না হয়ে কি হয়েছে? হয়েছে মার্তণ্ড। তারা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এখন এটার স্টোরি আছে একটা, আমি চিকন কালি করে লিখে দিলাম, হ্যাঁ। দেখো,
কুলোটা নারীরা প্রৌরজন ও অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে মারতণ্ডকে দেখছে। মারতণ্ডকে দেখছে। অন্যদিকে শুদ্ধোধন শুদ্ধোধন না শুদ্ধোদন দ এখানে না অক্ষৌহিণী সহযোগে শুদ্ধোদন অক্ষৌহিণী সহযোগে গবেন্দ্রকে সঙ্গে নিয়ে বিম্বষ্ঠ রমণীকে অপহরণ করতে যাচ্ছে। ওকে, তাইলে এখানে আমরা যদি আন্ডারলাইন করি বিষয়গুলোকে, কুলোটা, প্রৌঢ়, অন্যান্য, গবাক্ষ, মার্তণ্ড, শুদ্ধোধন, অক্ষৌহিণী, গবেন্দ্র, বিম্বষ্ঠ, রক্তষ্ঠ দুটোই হয়। আর কিছু এখানে আছে গল্পটাকে তুমি এইভাবে মনে রাখবা, কিছু কুলোটা মেয়ে, খারাপ চরিত্রের লোক, প্রৌরজন মানে বুড়া বুড়া অনেককে সাথে নিয়ে বসছে হচ্ছে প্রয়োজন, এবং আরো অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসছে। গবাক্ষ মানে জানালায় বসে মারতণ্ডকে দেখছে। মারতণ্ড মানে সূর্য। অন্যদিকে শুদ্ধোধন মানে হচ্ছে তোমার একটা ক্যারেক্টার, সে অক্ষৌহিণী সহযোগে অর্থাৎ সেনাবাহিনী নিয়ে গবেন্দ্রকে সাথে নিছে। গবেন্দ্র মানে তার বন্ধু, নিয়ে বলছে চল, বিম্বষ্ঠ নামে একটা মেয়ে আছে। বিম্বষ্ঠ মানে বিম্ব যোগ ওষ্ঠ, বিম্ব মানে লাল, ওষ্ঠ মানে ঠোঁট, লাল ঠোঁটের মেয়েকে চল আমরা অপহরণ করে নিয়ে আসি। এই হচ্ছে কথা। ওকে, তারপরে আসো আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা বলছি যে ব্যঞ্জন সন্ধি তিন ভাবে হতে পারে, যদি দুপাশেই ব্যঞ্জন ধ্বনি থাকে অথবা সামনে বা পিছনের কোনো এক পাশে ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে সন্ধিটা কি হয়ে যাবে? ব্যঞ্জন সন্ধি হয়ে যাবে। এখন ব্যঞ্জন ধ্বনি আর শক্তি একটু বেশি হওয়ার কারণ হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ যেহেতু 39টা, তাদের পাওয়ার অনেক বেশি। দ্যাটস হোয়াই এই জন্য কোনো এক পাশে যদি ব্যঞ্জন আসে তখন সেটা কি হয়ে যায়? ব্যঞ্জন সন্ধিতে রূপান্তরিত হয়ে যায়। তো ব্যঞ্জন সন্ধিটা স্বরসন্ধির মতো এত ভেজাল পছন্দ করে না। স্বরসন্ধিতে যেমন ধ্বনিগত অনেক ধরনের পরিবর্তন আছে, দুই ধ্বনি মিলে আরেক ধ্বনি হয়ে যায়, এই ধ্বনি ওই ধ্বনির সাথে মিলে আরেকটা নতুন ধ্বনি হয়ে যায়, এরকম কিছু ব্যঞ্জন ধ্বনিতে হয় না, মানে অত বিচিত্র না। সে ব্যঞ্জন ধ্বনি একটু ভদ্র আর কি, কিছুটা আমার মতো। তো এখানে বলছিলাম যে তিনটা ঘটনায় ব্যঞ্জন সন্ধি হয়, অর্থাৎ যদি দুপাশে ব্যঞ্জন থাকে, ধরো ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, তো অবশ্যই ব্যঞ্জন সন্ধি হবে। বামে ব্যঞ্জন, ডানে স্বর, মাফ নাই, অবশ্যই ব্যঞ্জন। বামে স্বর, পরে ব্যঞ্জন, তাতেও ব্যঞ্জন। এটা আগেই বলছিলাম। ওকে, তো এখন আসো আমরা একটু খেয়াল করি ব্যঞ্জনটা নিয়ে। এখানে সোজা কথা, কচটা তো পরে স্বরধ্বনি থাকলে সেগুলো গজড এগুলো হয়, তো এটা আমি এমনি বুঝাই না, আমি খুব সহজে বলি। ব্যাপারটা হচ্ছে এমন, ব্যাপারটাকে তুমি যদি একটু ভাঙতে মানে আমরা যদি একটু ভাঙা দেখি আর কি, তাহলে কথাটা হবে এরকম। কথাটা হবে তোমার বর্গ প্রথম থাকলে বর্গের তৃতীয় ধ্বনিতে রূপান্তর হবে, মানে বুঝো নেই, ক, খ, গ, ঘ, ঙ। তো যদি এই একটা থাকে তাহলে তৃতীয়টাতে রূপান্তর হয়, অর্থাৎ এই হলো দিক, অন্ত সমান সমান হলো দিগন্ত। তাহলে এই ছিল ক, আর এই হইলো গ, ছিল এক, হইছে তিন, সব সেম, মিলাই নিও। এটা সদানন্দ সন্ধির স্বরসন্ধিটা এখানে এসে গেছে, এটা স্বরটা হবে না, এটা ব্যঞ্জন আকারে হবে। এটাকে দুই ভাবে বই লিখছে, সৎ যোগ আনন্দ।
ব্যঞ্জন হিসেবে এভাবে লিখছে সৎযোগানন্দ, সদানন্দ। কিন্তু এটা কি সৎযোগানন্দ হবে আসলে নাকি সদাযোগানন্দ হবে? আসল জিনিসটাকে একটু ক্লিয়ারিফাই করি। সদানন্দ শব্দটা তো সবসময় যিনি আনন্দ থাকেন তাকে সদানন্দ বলা হয়। প্রেমানন্দ মানে প্রেমেই যার আনন্দ। কামানন্দ মানে কামেই যার আনন্দ। আই এম সরি ফর দ্যাট। তো সদানন্দ মানে হচ্ছে যিনি সদা সর্বদা আনন্দে থাকেন, হ্যাঁ, খুব ফিলে থাকে, কিছু আছে না, তো দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ও চিল। তো এরকম সবসময় যে চিল তারে বলে সদানন্দ। অর্থগত দিক যদি তুমি খেয়াল করো, তাহলে সৎ আনন্দ যেটা সেটা সদানন্দ না। যে ভদ্রলোক সবসময় আনন্দে থাকে, মৌজ মাস্তিতে থাকে, ভালো থাকে, চিলে থাকে, ফিলে থাকে, তারে হচ্ছে সদানন্দ বলে। বুঝাইতে পারছি বিষয়টা? তো চলো এরপরে আসো, যদি আমরা পরের অংশে যাই, স্বরধ্বনি ব্যঞ্জন যদি হয়, এখানে শুধু ডাবল হবে, কিছুই না। এটা তুমি পরে মজাও পাবা না। দেখো, বলছো স্বরধ্বনির পরে যদি ছ থাকে, উক্ত ব্যঞ্জন ধ্বনি ডাবল হয়ে যায়, মানে তুমি কিছুই বোঝো নাই। দেখো, এ হলো গিয়া এক, স্বরধ্বনি ক সাথে অ যোগ ছত্র, এই ছ ডাবল হয়ে যাবে, অর্থাৎ লেখার সময় লিখতে হবে কি, লিখতে হবে একচ্ছত্র, এই আর কিছু না। এরপরে কথা যোগ ছলে, আচ্ছা, এই হলো কথা, তারপরে হলো ছলে, সমান সমান কি দাঁড়াইলো, দাঁড়াইলো হচ্ছে কথার ছলে। তাহলে কথা এখানে ছিল স্বরধ্বনি আ, ছলের ছ, এখানে এটা কি হয়ে গেল, ডাবল হয়ে গেল। এই তো, আশা করি এগুলো নিয়ে আর কোনো প্যারা খাওয়ার দরকার নেই, কারণ ব্যঞ্জন শুদ্ধি খুব একটা আসে না, আসলে স্বরসন্ধি আসবে আর নিপাতনে সিদ্ধ আসবে, তিনটা সন্ধি আসে, মনে রাখো। পরীক্ষা আসে বেশি হচ্ছে এই তিনটা, নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ তো স্বর হয় ব্যঞ্জন হয়, স্বর দেখাইছি, ব্যঞ্জন দেখাবো। তাহলে এক দুই, আরেকটা আসে, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। এই হচ্ছে দুই জায়গা থেকে প্রশ্ন আসে, বাকিগুলো একটু কম আসে। আচ্ছা, এখানে বলছে ত এবং দ এর পরে চ এবং ছ থাকলে ত দ এর জায়গায় চ হয়, মানে কিচ্ছু বুঝো নাই, বুঝবে এখান থেকে। তুমি বলছো এই হলো সৎ, আর তারপরে বলছো চিন্তা, লেখার সময় কি লিখছো, লেখার সময় লিখছো হচ্ছে সৎ চিন্তা। তো এখানে বলছে ত বা দর পরে যদি চ থাকে, এই যে ত খণ্ড ত, তারপরে চ, এই যে খণ্ড ত তারপরে চ যদি থাকে, বলছে ত বা দর জায়গায় আরেকটা চ হয়, তাহলে আরেকটা আরেকটা চ, এই যে এটার জায়গায় আরেকটা চ, এটা তো ছিল আরেকটা চ হয়েছে, এই যে ডাবল চ হয়ে গেছে। ওকে, এবার আসো বিপদ যোগ চয়, বিপদ চয়, এ হচ্ছে বিপদ, তারপরে হচ্ছে চয়, সমান সমান কি, সমান সমান হচ্ছে বিপদ ছয়। তো বিপদ এখানে ছিল দ, এই যে দ, তো তারপরে যেটা আছে চ, ওই যে চ, ডাবল হয়ে গেছে, ব্যাস। এরপরে আসো, এখানে বলছে ত বা দ এর পরে বর্গীয় জ বা ঝ থাকলে ত দ এর স্থানে বর্গীয় জ হয়, অর্থাৎ এখান থেকে আসো, এ হলো সৎ যোগ জন, ভালো মানুষকে বলে সজ্জন। তো এখানে দেখো এই হলো ত, তারপরে বলছে যদি বর্গীয় জ থাকে, তখন দুইটা মিলে কি হয়ে যায়, দুইটা বর্গীয় জ হয়ে যায়, মানে এখানে আবার ডাবল হচ্ছে। সো এখানে শুধু ডাবলের খেলা আর কি, হ্যাঁ, এখানেও দেখো ডাবলের খেলা, ঠিক এখানেও ডাবলের খেলা, উদ্যোগ দিন উড্ডিন, অর্থাৎ খণ্ডতর পরে সবসময় ডাবল হবে। সহজ হিসাব, নর্মালি খণ্ডত যদি থাকে, তারপরে যে ব্যঞ্জনী থাকুক না কেন, আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে ডাবল হবে। তো সেই হিসাবে এই উত যোগ লাস কি হওয়ার কথা, উল্লাস হয়, মনে থাকবে। উত যোগ লিখিত বা উত যোগ ওই যে ডিন, কই যেন আছে দেখলাম, উদ্যোগ দিন উড্ডিন, কোথায় যেন দেখছি উড্ডিন আছে, তাই না, এই যে তোমার উড্ডিন, এই যে উদ্যোগ দিন উড্ডিন, দেখছো। সো এরকম যদি ঘটে তাইলেই তোমার কাহিনী খতম, সবসময় একবার ডাবল হয়ে যাবে। ঠিক একইভাবে শরৎ আর চন্দ্র, এটা হবে শরৎচন্দ্র, এটাই হবে। কিন্তু শরৎবাবু ওনার নাম লেখার সময় উনি যেভাবে আছে সেভাবে রাখছেন, কিছু করেন নাই, শরৎকালের চাঁদ। তো এটা প্রপার নাউনের ক্ষেত্রে কোনো রুল টুল খাটে না, যে যেমনি খুশি লিখতে পারবে। বাকিগুলো এখানেও ডাবল হওয়ার সিস্টেম আছে, এখানে তো ডাবল বললামই, খণ্ডত থাকলে ডাবল, এখানে তো খণ্ডত আছে ডাবল, খণ্ডত মানে দ মানে ডাবল, আবার ডাবল, উদ্যোগ লাস উল্লাত উদ্যোগ লিখিত, অর্থাৎ খণ্ডত, তারপরে দেখো সব ডাবল। আশা করি এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এরপরে এখানে আগেরটা আবার দেখাইছে আর কি, এক থাকলে তিন হয়, এক থাকলে তিন হয়, এই যে। ওকে, তারপরে আসো উ ইয় দরকার নাই, এটা ওইটা একই জিনিস। ম এরপরে এটা পরীক্ষায় আসে,
দেখো, এই হচ্ছে ভয়ম, তারপরে হচ্ছে কর। সন্ধি করার সময় আমরা কি লিখি? আমরা লিখি হচ্ছে ভয়ঙ্কর। তো বলছে ম, এরপরে যদি ক থাকে, অর্থাৎ এ পাশে যদি ম থাকে, তারপরে যদি ক থাকে, তখন মটা অনুসারে রূপান্তর হয়, এটাই বলছে। তারপরে দেখো, এই হলো সম আহ যোগ গীত, সমান সমান কি? সমান সমান হচ্ছে তোমার সঙ্গীত। আর এটা হচ্ছে তোমার আরেকটা রুল, আমি আগেরটা ব্যাখ্যা করে দিছি বোধহয়। সমযোগ গীত সঙ্গীতেরটা, এটা বা পরে আছে। এই যে এটা ব্যাখ্যা করছি আমি, এটা। তো এটা এখানে ব্যাখ্যা করলাম কেন, আগে দিয়ে দিছি ব্যাখ্যাটা, এটা পরে নিয়ে যাই। কঠিন রুল তো এটা, এটা বেশি গুরুত্বপূর্ণ, তো এটা পরে রাখবো। আর এখানে যে রুলটা, সেটা হচ্ছে তোমার ম এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসক্য ধ্বনি হয়। বর্গীয় ধ্বনি মানে হচ্ছে তোমাদের ধ্বনি বর্ণের মধ্যে দেখবা ক থেকে ম পর্যন্ত এই 25টা ধ্বনিকে বর্গীয় ধ্বনি বলে। তো বলছে মর পরে কোনো বর্গীয় ধ্বনি যদি থাকে, যেমন এ হচ্ছে সম যোগ কা, এই যে ম বর্গীয় ধ্বনি ক আছে, এখন উচ্চারণ করার সময় পড়তে হবে কি? সংখ্যা। এখন সংখ্যা বলে এখানে কিছুটা চন্দ্রবিন্দুর প্রভাব থাকে, এটাই বলছে। তারপরে বলছে সম যোগ চয়, এখান থেকে আসছে কি? আসছে হচ্ছে সঞ্চয়। তো সঞ্চয় তুমি যখন পড়ো, মর পরে যে কোনো বর্গীয় ধ্বনি, এখানে চ আছে, এই জন্য সঞ্চয় কথার মধ্যে নাকের দর্শন আছে একটা, যেমন কিম্ভূত, সন্দর্শন ইত্যাদি। আর যেটা বলছিলাম পরে, যে ব্যাখ্যা করছিলাম আগে, এটা হচ্ছে এটা। যেমন দেখো, এ হচ্ছে সম যোগ গীত, সমান সমান আমরা কি বলি? আমরা বলি হচ্ছে সঙ্গীত। তো বলছে ম এর পর অন্তঃস্থ ধ্বনি যদি থাকে বা তালবস্য মূর্ধন্য অন্তঃস্থ হ থাকলে মর জায়গায় অনুস্বার হয়। এই যে ম, তারপরে গ আছে, অনুস্বার হয়ে গেছে। ঠিক হচ্ছে তোমার এই ভয়ম, তারপরে হচ্ছে কর, লেখার সময় লিখতে হবে ভয়ঙ্কর। এখানে ক থাকার কারণে এই মটা অনুস্বারে রূপান্তর হয়েছে, ব্যাস। এরপরে এখানে নাসিক্য ধ্বনি তালব্য হয় চ অথবা বর্গীয় জের পরে নাসিক্য ধ্বনি থাকলে তালব্য হয়। নাসিক্য ধ্বনি মানে কোনগুলো? উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো যদি থাকে, কার পরে বলছে? চ অথবা, কার পরে? জ এর পরে। অর্থাৎ এই চ অথবা জ এরপর যদি এগুলো থাকে আর কি, সমান সমান সবটা মিলে কি হয়? নাসিক ধ্বনি তালব্য ধ্বনি হয়ে যায়। তালব্য ধ্বনি কোনগুলো? ক, খ, গ, ঘ, উ, চ, ছ বর্গীয় জ, জ, ইয়। চ, ছ বর্গীয় জ, জ, ইয় কোনো একটা হয়ে যাবে, তালব্য ধ্বনিতে রূপান্তরিত হবে। ওকে। তারপরে বলছে দ এবং ধ এর পরে কচটত প, খচট হত ফ থাকলে দ এবং ধ স্থলে হ স্বল্প ধ্বনি হয়। অর্থাৎ এই যে দেখো, ত যোগ কাল, ত এবং দর পরে, এই যে দর পরে কচরত বই যে ক আছে, সমান সমান বসে থাকলে ত এবং দর জায়গায় অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়। তো লেখার সময় কি লিখছো? তৎকাল। তো অঘোষ অল্প প্রাণ কোনগুলো? প্রথম গুলো এই ক, খ, গ, ঘ, উ, চ, ছ বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই যে প্রথম গুলো যেগুলো, এগুলো অঘোষ অল্প প্রাণ ধ্বনি বর্ণ, এগুলো পাওয়া যাবা। এরপরে বলছে দ কিংবা ধর পরে দন্ত স থাকলে দ এবং ধ্বস্ত লঘু স্বল্প ধ্বনি হয় আগের নিয়মে। বিপদ, এই দ এর পরে যদি কি থাকে? দন্ত স থাকে। তো বলছে দ বা ধ স্থলে এই জায়গায় কি হবে? অঘ স্বল্প হবে, ওই যে বিপদ ততে রূপান্তরিত হয়েছে। এরপরে 6 এর নিয়ম, মূর্ধন্য ষ পরে ত বা থ থাকলে ত এবং থর জায়গায় ট এবং ঠ হয়। বৃষ যুক্তি, এই যে বলছে মূর্ধন্য ষ পরে যদি ত বা ত থাকে, এই যে মূর্ধন্য ষ তারপরে ত আছে, এরপরে ত এবং থর জায়গায় ট হয়েছে, এই যে দেখো বৃষ্টি না হয়েছে বৃষ্টি, অর্থাৎ মূর্ধন্য ষ যেখানে ছিল সেখানে ট হয়ে গেছে। বিশেষ নিয়মে সাধিত সন্ধি মানে কোন সিস্টেম না মেনে হয়েছে। উদ্যোগ স্থান হলে উত্থান হওয়ার কথা, কিন্তু স্থান হওয়ার পর উত্থান হয়ে গেছে। এগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন কেন? দেখো, আযোগ চর্য আশ্চর্য, এখানে একটা তালব্যস্য আসছে, কোথা থেকে আসছে? কোনো নিয়ম ছাড়া। বনযোগপতি, বনপতি না হয়ে বনস্পতি হয়েছে, দন্তস্ব আসছে কোনো নিয়ম ছাড়া। তৎযোগ কর, আমরা জানি খণ্ডতের পরে যা থাকে সব ডাবল হয়। যেমন এই উত যোগ লাস, এটা হওয়ার কথা ছিল উল্লাস, এই হিসাবে উল্লাস হওয়ার কথা, তাহলে তৎ যোগ কর, অর্থাৎ তৎ যোগ কর, কি হওয়ার কথা ছিল বলো? হওয়ার কথা ছিল তক্কর। তক্কর না হয়েছে তস্কর, কোথা থেকে এখানে দন্তস্ব ঢুকে পড়ছে? এগুলোর নাম নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
তো নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন গুলো মনে রাখবার একটা ছোট্ট সিস্টেম আছে ভাই, তোমাদের দিয়ে দিই। হ্যাঁ, আমি এখান থেকে লিখবো, ঠিক আছে? দেখো, আহ, লিখে দিচ্ছি। বৃহস্পতি এবং বনস্পতি পরস্পর তস্কর। তস্কর মানে চোর, বৃহস্পতিও চোর বনস্পতিও চোর। বৃহস্পতি একাদশ গোষ্পদ মানে গরুর পা, ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে। তাদের চুরি দেখে মনীষা হরিশ্চন্দ্রকে বলে। মনীষা কাকে বলছে? হরিশ্চন্দ্রকে। হরিশ্চন্দ্রকে বলে, কি আশ্চর্য! তারা এর বিচার চায় পতঞ্জলির নিকট। পতঞ্জলি বলে, পতঞ্জলি বলে চোরেরা দুলুকে যাবে না। দুলুক মানে বেহেশত। চোরেরা দুলুকে যাবে না। এখন দেখো এখানে আসলে কি ঘটাইলাম। এখানে যা ঘটাইলাম সেটা হলো বৃহস্পতি আর বনস্পতি দুইজনেই চোর, তস্কর। বৃহস্পতি 11টা গোষ্পদ মানে গরুর পা এবং বনস্পতি 16টা গোষ্পদ চুরি করছে। তাদের চুরি দেখে ফেলছে মনীষা, দেখে হরিশ্চন্দ্রকে যায় বলছে, কাকু কি আশ্চর্য, যারা গরুর পা চুরি করে। যখন মনীষা হরিশ্চন্দ্র মিলে বিচার চাইছে পতঞ্জলির কাছে, পতঞ্জলি ভয় পাইছে, যদি বিচার করে তাহলে পতঞ্জলির গরু নাই করে দেবে। তো পতঞ্জলি এই ভয়ে বলছে চোরেরা দুলুকে যাবে না, মানে চোরেরা স্বর্গ পাবে না। এই বইলে পতঞ্জলি বিচার কাজ শেষ করে দিছে। বুঝছো কাহিনীটা? এই হচ্ছে কাহিনী, আর কিছু না। এখানে কিছু আছে, এগুলো মুখস্থ করে নিও, গল্প আকারে বলে দিলাম এগুলো দিয়ে। হ্যাঁ, এখন আসো বিসর্গ দুই প্রকার। আমরা বিসর্গ সম্বন্ধে একটু কথা বলবো সংক্ষেপে। বিসর্গ তোমাদের দেখাই দিচ্ছি, আশা করি জিনিসগুলো সহজে বুঝতে পারবা। যেগুলো আছে এগুলো নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু চাপ নাই। দেখো, বিসর্গ দুই রকম, রজাত স্বজাত। আচ্ছা, রজাত স্বজাত বলতে কি বোঝায়? র জাত, এই জাত শব্দের অর্থ জন্মগ্রহণ করা। র জাত মানে র থেকে জন্ম নিছে, স্বজাত মানে স্ব থেকে জন্ম নিছে। বুঝছো এটা? তা এখন যদি রজাত স্বজাত হয় তাহলে বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি কিনা দেখো তো। আমরা বলতে পারি র সমান সমান বিসর্গ, আমরা এটাও বলতে পারি স সমান সমান বিসর্গ, এবং আমরা এটাও করতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান, যদি 5 দেওয়া থাকে মান বসায় দিতে পারি না, অর্থাৎ যেখানে র আছে বা স আছে তাদের জন্য সেখানে বিসর্গ দিতে পারি, বা বিসর্গের জন্য র বা স দিতে পারি। ইয়েস অর নো? ব্যাপারটা এরকম। আসল ব্যাপারটাকে ক্লিয়ার করি। এখন দেখো, নমস্কারের সন্ধি বিচ্ছেদ করছি। নম যোগ কার সমান সমান কি হয়েছে? এই নমস্কার। তো এই যে শটা ছিল সেটার বিসর্গ বানিয়ে দাও। আচ্ছা, আমি যদি এটাকে এইভাবে লিখি, মানে বা দিক থেকে না লিখে এইভাবে উল্টা দিক থেকে লিখি, আরো সহজ হবে। মানে ধরো আমি বললাম যে নমস্কারের সন্ধি আমি করতেছি, তাহলে নমস্কার। এখন ভাঙলাম, একটা হচ্ছে নম, একটা হচ্ছে কার। তো নমটার কারটা ভাঙছি, বাকি আছে কে স। তো সযত হইলে সর জন্য বিসর্গ দিয়ে দিব, ঝামেলা শেষ। ঠিক পুরস্কার, এটাকেও যদি সন্ধি করি পুরস্কার, তাহলে ভাঙলাম, একটা হলো পুরো আর একটা হলো কার। এখন পুরস্কার বাকি আছে স, সটাকে দিয়ে দিলাম, হয়ে গেছে। ঠিক তিরস্কার আবিষ্কারের ক্ষেত্রে সেম। এবার আসো র নিয়ে যদি কাজ করি, আমরা ভাঙলাম হচ্ছে দুর্বারের সন্ধি করব। তাহলে ধরো আমি বললাম যে দুর্বার, এটাকে ভাঙলে একটা হচ্ছে দু আর একটা হচ্ছে বার, বাকি আছে কি র। তো র কে বিসর্গে রূপান্তর করে দিছি। ঠিক মনে করো দুর্যোগ, এটাকে ভাঙতে চেষ্টা করি দুর্যোগ, তাহলে একটা হলো দু আর একটা হলো যোগ। তাহলে এখানে এটাকে কি করলাম?
রটাকে রেফটাকে বিসর্গে রূপান্তর করে দিলাম, মামলা শেষ। এরপরে কখনো কখনো বিসর্গের জায়গায় উ হয়। বিসর্গের 5টা ফাংশন আছে দেখো। বিসর্গ কখনো বিদ্যমান থাকে, কখনো ও হয়ে যায়, কখনো র হয়ে যায়, কখনো স হয়ে যায়, কখনো পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়। বিসর্গের জন্য এরকম 5টা কাহিনী হয়। তো ও হয় একটু পরে, এখানেও আছে রুলটা, এই রুলটাই এই জায়গায়, এটা ডিটেইল আসে তাই বলছি। এটা 38 BCS এ আসছে। অর্থাৎ এই যে সদ্যজাত, এখানে হলো সদ্য আর হলো জাত, এখানে বিসর্গ ছিল, বিসর্গের জন্য এখানে কি হয়েছে, ওকার হয়েছে, যে সদ্যজাত হয়েছে। ঠিক তপবন, এটাকে তুমি যদি ভাঙো, তপ তারপরে হচ্ছে তোমার বন, এই যে যেখানে বিসর্গ ছিল তার জন্য কি হয়ে যাবে, তার জন্য ও হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন লিখবা তখন লিখবা তপবন, এই আর কিছু না। এখানে বললাম বিসর্গ বিদ্যমান থাকে, এগুলোতে বিসর্গ যাবে না, যা আছে তাই। মানে তুমি মনোকষ্ট, এটাকে বিসর্গ কি বলে, ভাঙতেছো, মনোকষ্ট সন্ধিটাকে কি করতেছো, ভাঙতেছো শব্দটাকে। এই হলো মনো, তারপরে হলো গিয়া কষ্ট। তো যা আছে তাই লিখে দিবা, এখানে ছিল তাই আছে, এটা থাকবে। বিসর্গ থাকে, বিসর্গ থাকে, বুঝছো, এখানে বিসর্গ লোপ পায় না। আচ্ছা, বিসর্গ ও হয়ে যায় বলেছি, তারপরে বিসর্গ র হয়ে যায় বলেছি, স হয়ে যায় বলেছি। কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়। পূর্ববর্তী স্বর দীর্ঘ হয় মানে তুমি এখানে বিসর্গতে মনে করো বললা এই হলো নি যোগ রব সমান সমান হয়ে যাবে নীরব। তাহলে এখানে কি ছিল, এখানে ছিল রস্বই, এখানে সে হচ্ছে দীর্ঘই। ব্যাস, এখানে ছিল এই হলো নি যোগ রস সমান সমান হয়ে যাবে নিরস। তাহলে এখানে ছিল কি, রস্বই, এখানে হয়ে গেছে দীর্ঘই, এই আর কিছু না। ওকে, পূর্ববর্তী স্বরটা দীর্ঘ হয়ে গেছে। এবার আসো কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো তোমাদের জন্য ভাই দিয়ে দিলাম। দিস ইজ ইয়োর HW, যা যা পড়াইছি তার আলোকে এখানে কিছু প্র্যাকটিস আছে। এগুলো HW মানে তুমি এগুলো ভাঙবা এমন না, ভাঙে দেওয়া আছে, তুমি পড়বা আর কি। তোমার জন্য এগুলো রেখে দিলাম, নিজের মতো করে এগুলো উল্টাবা পাল্টাবা। এরপরে আসো আমরা বিগত বছরের কিছু প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীর কোশ্চেন, এটা 20-21 সেশনে। ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি বিযোগ অর্থ, ব্যাযোগ অর্থ, ব্যাযোগ অর্থ নাকি বেযোগ? এটা বি যোগ অর্থ, বুঝছো, ব্যর্থ, কারণ আমরা আগে যে রুলগুলো পড়ে আসছি সেই অনুযায়ী এটা হয়েছে। হ্যাঁ, বি যোগ অর্থ ব্যর্থ। তারপরে বিসর্গ সন্ধির উদাহরণ নয় সংলাপ, সমযোগ লাভ সংলাপ, এটা বিসর্গ সন্ধির উদাহরণ নয়। আর ভাস্করে বিসর্গ আছে, নিরসে আছে, প্রাতরুখানে আছে। তারপরে দেখো প্রৌঢ়, এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা হবে তোমার প্রযোগ ওড়ো, প্রো, প্রযোগ ওড়ো, প্রো। এরপরে পিত্রাদেশ, শব্দ সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিতৃ যোগ আদেশ সমান সমান পিত্রাদেশ। তারপরে খেয়াল করো প্রত্যাবর্তন, প্রতি যোগ আবর্তন, ভাই ভেঙে দিয়ে আসছিলাম, এটা বিসর্গ সন্ধি হওয়ার কোনো চান্স নাই, প্রতি যোগ আবর্তন। ধনুষ্টঙ্কার, ধনু যোগ টঙ্কার, ধনযোগ টঙ্কার, ধনুষ্টঙ্কার, এটা বিসর্গ সন্ধির উদাহরণ। শিরশ্ছেদ, শির যোগ ছেদ, শির যোগ ছেদ, বুঝছো, এবং একটা কি দিতে হবে, বিসর্গ দিতে হবে, বিসর্গটা সতে রূপান্তরিত হবে, শিরশ্ছেদ। সদানন্দ, সদা যোগ আনন্দ নাকি সৎ যোগ আনন্দ, উত্তর কোনটাকে নিব? দেখো আমরা এটাকে উত্তর নিব না ভাই, তোমাদের বলছিলাম যে এটা যিনি সবসময় আনন্দে থাকেন, অলওয়েজ যিনি চিল চিল থাকেন, চিল, তারে বলা হয় সদানন্দ। তো বইয়ে 99 আগের বইয়ে সৎযোগ আনন্দ হিসাবে এটাকে ব্যঞ্জন লিখছে, সদাযোগ আনন্দ হিসেবে স্বর লিখছে, দুই জায়গাতে আছে এটা। বাট আমি মতামত দিয়ে দিলাম এটা ব্যঞ্জন হওয়ার কোনো চান্স নাই, এটা হবে না, কেটে দিলাম, ঠিক আছে, এটা সদাযোগ আনন্দ হবে। আদ্যপান্ত, এটা কি হবে, শব্দের সন্ধি বিচ্ছেদ কি? অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত না, তাহলে আদি যুগোপান্ত। শুরু থেকে যদি শেষ পর্যন্ত হয়, এটার অর্থ আমরা বললাম যে হ্যাঁ হ্যাঁ, যা বলেছে আমি আদ্যপান্ত বুঝতে পারছি, আদ্যপান্ত মানে আমি সবই বুঝতে পারছি, মানে আদি যুগোপান্ত। কোনটি সন্ধিজাত শব্দ, এখানে যেগুলো আছে এর মধ্যে সংবাদ, এটা সন্ধিজাত শব্দ। আর সুলভ উপসর্গ, গমন প্রকৃতি প্রত্যয়, অভিযান প্রকৃতি প্রত্যয়, উপসর্গ আছে, তারপরে তোমার কি বলে অভিউপসর্গের সাথে যান যুক্ত করে অভিযান করা হয়েছে। আর সংবাদের মধ্যে সমযোগবাদ, বুঝছো, এটা হচ্ছে সমযোগবাদ, এই হলো গিয়ে সংবাদ, এটা সন্ধি দিয়ে তৈরি হওয়া শব্দ। জনৈক, জনৈক শব্দের সন্ধি বিচ্ছিন্ন, জন যোগ এক, এই হলো জন এক। আমরা বলি কোন একজন ব্যক্তি কথা বলেছেন, কোন একজন ব্যক্তি কথা বলেছেন, কোন একজন না বলে বলতে পারো
জনৈক ব্যক্তি বলেছেন। জন এক মানে কোনো একজন, তো জনৈক ব্যক্তি আর একজন ব্যক্তি একই শব্দ, একই অর্থ দেয়। এরপরে বিমোহযুক্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হচ্ছে বিমুগ্ধ। বিমোহিত হয়ে যাওয়া, বিমুগ্ধ হয়ে যাওয়া, প্রকৃতিপত্রের ব্যবহার আছে এখানে। তো এই ছিল তোমাদের সাথে ভাইয়ের সন্ধির আয়োজন, সন্ধি শেষ করলাম। আশা করি তোমাদের কিছু উপকার করতে পারছি। পরের ক্লাসে আবার দেখাবো অন্য টপিকে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।